হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলার ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা বাংলার ক্লাসের সঙ্গে যুক্ত তারা সবাই জানো যে এখানে আমি বিভিন্ন ক্লাসের 10, 11, 12 বিভিন্ন ক্লাসের বাংলার বিভিন্ন চ্যাপ্টারের পড়া, আলোচনা এবং প্রশ্নোত্তর ভিত্তিক ভিডিও আপলোড করে থাকি। খুব শিগগিরই আমি ক্লাস 9 এবং বিভিন্ন চাকরির পরীক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকবো। কাজেই যার যেরকম রিকোয়ারমেন্ট, যার যেরকম দরকার, তোমরা এই বাংলার ক্লাস চ্যানেল থেকে সেটা পেয়ে যাবে। আজকে আমরা যেটা করব, দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা, সেই আমার বাংলা থেকে যে একটি চ্যাপ্টার রয়েছে কলের কলকাতা, সেটার ওপর আমরা একটু আলোচনা করে নেব। প্রথমেই তাহলে যেটা আমরা দেখব, কলের কলকাতা আজকে আমাদের আলোচনার বিষয়। মূল গ্রন্থ সবাই তোমরা জানো, এইমাত্র আমি বললাম আমার বাংলা এবং তার লেখক সুভাষ মুখোপাধ্যায়। যারা আমার বাংলার ক্লাসগুলো, আমার আগেকার ক্লাসগুলো দেখেছো, তারা অলরেডি জানো যে আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম গদ্য গ্রন্থ এবং অবিভক্ত বাংলাদেশকে নিয়ে তার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছিল, সেই প্রত্যক্ষ অভিজ্ঞতারই ফসল আমার বাংলা, যার ভূমিকায় তিনি স্পষ্টতই বলছেন যে এই গ্রন্থে তিনি যা দেখেছেন, যা শুনেছেন, সেই সমস্ত তথ্যই বিবৃত হয়েছে, এর একটা কথাও তাঁর বানানো নয়। এবারে এই যে কলের কলকাতা আমরা পড়ব, ডেফিনেটলি চ্যাপ্টারটা অনেকটা বড়। সেই জন্য আমরা গোটা চ্যাপ্টারটাকে আমাদের পড়বার সুবিধের জন্য কয়েকটা সাব টপিক বা উপবিষয়ে ভাগ করে নিয়েছি। কীরকম একটু দেখো স্ক্রিনটাতে। মোনা ঠাকুরের মুখে শোনা কলকাতার গল্প, অর্থাৎ লেখক তিনি যখন ছোট ছিলেন তখন তাঁরই গ্রামের একজন কলকাতায় গিয়েছিল যার নাম মোনা ঠাকুর। সে যখন এবার গ্রামে ফিরছে, তার মুখে শহর কলকাতার কীরকম গল্প শুনছেন লেখক। পরের যে সাবটপিক, যখন লেখক তিনি নিজে কলকাতায় গেলেন, তখন কলকাতাকে তিনি তার নিজের চোখে দেখলেন, প্রাথমিকভাবে মুগ্ধ, বিস্মিত হলেন, তারপর ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেললেন। সেই জায়গাটা আমরা এরপর আলোচনা করব। নেক্সট আমরা দেখব যে এই শান্ত শিষ্ট শহরটা কিভাবে ধীরে ধীরে ক্ষিপ্ত হয়ে উঠল রাজনৈতিক আন্দোলনের জন্য। কারণ ভুলে গেলে চলবে না, যে সময়কার লেখা কলের কলকাতা, সে সময় কিন্তু আমাদের ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। ফলে সেই পরাধীন ভারতবাসী তারা স্বাধীনতার জন্য যে আন্দোলন করছে, সেই রাজনৈতিক আন্দোলনে কিভাবে উত্তপ্ত হয়ে উঠছে কলকাতা শহর, সেই বিবরণ দেখো। পরের টপিকটাই এসেছে কলকাতার উত্তপ্ত হয়ে ওঠা। নেক্সট হচ্ছে রাজনৈতিক পালাবদল, অর্থাৎ অনেক সংঘর্ষের পর, অনেক রক্ত ঝরানোর পর কিভাবে ইংরেজরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো, ক্ষমতা হস্তান্তরিত হলো, দেশ স্বাধীন হলো, দেশ ভাগ হলো, সেই সমস্ত কথা লেখক আমাদের শোনাচ্ছেন। এবং শেষে এটাও বলতে ভুলছেন না যে কলকাতার গল্প তা কোনো দিন শেষ হবার নয়, তা কোনো দিন পুরনো হবার নয়। কেমন? তাহলে এবারে সরাসরি চলে এসো, আমরা টেক্সটের মধ্যে প্রবেশ করি। কলের কলকাতা। প্রথমেই নামটা একটু আমরা দেখে নেব। কলের কলকাতা, কল অর্থাৎ যন্ত্র, অর্থাৎ কিনা যন্ত্র নির্ভর যে কলকাতা শহর, যন্ত্র নির্ভর যে কলকাতা শহরের সভ্যতা, সেই কলের কলকাতা, সেই যন্ত্র নির্ভর কলকাতা শহরের কথা আসছে। সবাই দেখে নিয়েছো প্রচ্ছদটা? এবার তাহলে আমি টেক্সটে ঢুকছি। প্রথমেই দেখো যে অংশটা রয়েছে, সেই অংশটা কিন্তু আসলে মোনা ঠাকুরের বলা গল্প। আমি এইখান থেকে ব্র্যাকেট করে দিলাম এই পর্যন্ত, এখানে গিয়ে ব্র্যাকেট শেষ হচ্ছে, এবং এখানে আমি ছোট্ট করে দিচ্ছি তোমাদের সবার বোঝবার সুবিধের জন্য যে এটা মোনা ঠাকুরের বলা গল্প। সে যখন কলকাতা থেকে
গ্রামে ফিরল তখন সে কিরকম গল্প শুনিয়েছিল। কিরকম গল্প শুনিয়েছিল? কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা, হেই চলে হাওয়া গাড়ি হুস হুস, ট্রাম চলে ঠন ঠন, রাস্তায় এই লোক তো এই লোক, বাস রে সে কি আজব শহর, কি দেখলাম কওয়া যায় না, কত যে বাড়ি কত যে গাড়ি, বাস রে কোথাও মাটি নাই, কোথাও সাঁকো নাই, শুধু চুন বালি ইট আর শুধু পাথর। কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা। কল খুললে জল, কল টিপলে আধারে ভাই জ্যোৎস্না ফিনিক দেয়, রাত রাত নয়, দিন দিন নয়, বাস রে সে কি আজব শহর, কি দেখলাম কওয়া যায় না, কত যে গলি কত যে মোড়, বাস রে যতই ঘুরি মাথা বনবন পা কনকন করে। হঠাৎ দেখি আমার ছায়া, তার পাশে সন্ডা মার্কা লম্বা চওড়া আরও একটা ছায়া, পেছনে কেড়ে দেখে তো আমি ভিড়মি যাই। ইয়া ইয়া গোঁফ, ইয়া ইয়া দাড়ি, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে লম্বা লাঠি, বুকে ঝুলছে পাঞ্জাবির ওপর হাত কাটা রংচঙে একটা ফতুয়া, কাঁধে ঝোলানো একটা ঝুলি। ছোট ছেলে দেখেছে কি কপাত, ঠক ঠক করে কাঁপি আর ইষ্ট নাম জপি। হঠাৎ লোকটা এগিয়ে যায়, নিশ্চয়ই দেখতে পাইনি, নইলে এতক্ষণে কোন মুল্লুকে হাওয়া। বসে বসে হিং খাচ্ছি, হিং টিং ছট শুনছি। বাস রে সে কি আজব শহর, কি যে দেখলাম কওয়া যায় না, দুপাশারি দোকান দুপাশারি হাট, গাড়ি চাইলে গাড়ি বাড়ি চাইলে বাড়ি, যা চাইবে তাই পাবে, বাস রে কি আজব শহর। তাহলে মোনা ঠাকুর সে যে কলকাতা শহর দেখেছে, তার ভাষায় এমন আজব শহর আর দেখা যায় না। সে যে কি দেখেছে আর কি দেখেনি সেটাই সে ঠিকমতো বলে উঠতে পারছে না। কত কি সে দেখেছে, বড় রাস্তা, বড় রাস্তার দুপাশে সারিবদ্ধ দোকান, হাট বসেছে কোথাও, এবং হাওয়া গাড়ি অর্থাৎ মোটর গাড়ি হুস হুস শব্দে বেরিয়ে যাচ্ছে, ট্রাম চলছে ঠন ঠন। এবং যেহেতু কলের কলকাতা, সেজন্য সব কিছুই কল নির্ভর অর্থাৎ যন্ত্র নির্ভর। কল খুললে জল পাবে এবং কল বা সুইচ টিপলে অন্ধকারে আলো জ্বলে উঠবে, যেটাকে মোনা ঠাকুর বলছে অন্ধকারে যেন জ্যোৎস্না ফিনিক দেয়। এবং যেহেতু কলকাতা শহরে কখনোই পুরোপুরিভাবে রাত হয় না, রাতের বেলাতেও ইলেকট্রিকের আলো জ্বলে, সেজন্য বলা হচ্ছে রাত এখানে রাত নয়, দিনও এখানে দিন নয়। কেন দিন দিন নয়? কারণ এই যে এত গা ঘেঁষাঘেঁষি করে বাড়ি, সেই বাড়িগুলোর মধ্য দিয়ে, সেই সারিবদ্ধ বাড়ির ফাঁক দিয়ে খুব কমই সূর্যের আলো সরু এদো গলির মধ্যে প্রবেশ করতে পারে। সেই জন্যই মোনা ঠাকুর বলছে যে দিন এখানে কখন হয় ঠিক মতো বোঝা যায় না, রাত্রিবেলাতেও এখানে এত আলো ঝলমল করে যেটা যে রাত হয়েছে সেটাও বোঝা যায় না। এমনকি সেখানে পিঠে লম্বা মোচকা নিয়ে, হাতে লম্বা লাঠি নিয়ে, একটা ঝোল্লা পাঞ্জাবির ওপর রংচঙে ফতুয়া পরা কাবুলিওয়ালাও দেখেছে মোনা ঠাকুর। তার সে কি ভয়, কারণ কাবুলিওয়ালা সম্পর্কে প্রচলিত গল্পটাই হচ্ছে যে তারা সব বাচ্চা ছেলেপুলে দেখলেই পিঠের সেই বড় ঝুলির মধ্যে পুরে ফেলবে, তারপরে কোন মুল্লুকে যে পাচার করে দেবে কেউ টেরটিও পাবে না। তো এইরকম এক কাবুলিওয়ালাও পেছনে দেখেছিল মোনা ঠাকুর। ভয়ে তো সে ঠক ঠক করে কাঁপছে। তারপরে দেখা গেল সেই কাবুলিওয়ালাটা সামনের দিকে এগিয়ে চলে গেল। মোনা ঠাকুরের বক্তব্য হচ্ছে নিশ্চয়ই তাকে দেখতে পায়নি, দেখতে পেলেই কপাত করে ঝুড়ির মধ্যে পুরে নিত। সুতরাং কি যে সে দেখেছে, কি যে সে দেখেনি, কতটা যে বলবে, কতটা যে বলবে না, কত কি যে বলার আছে, সেই সমস্ত কিছু নিয়েই হচ্ছে এই প্রথম যে প্যারাগ্রাফটা মোনা ঠাকুরের মুখে শোনা কলকাতা শহরের গল্প। লেখক কি বলছেন? লেখক বলছেন, দেখো, 25 বছর আগে
অর্থাৎ যখন এই রচনাটা লিখছেন তারও আগে, যখন তিনি ছোট, তারও 25 বছর আগেকার কথা। সেই 25 বছর আগে কালীঘাট থেকে পৈতে নিয়ে দেশে ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মোনা ঠাকুর। তাও কি বলতে চায়, যুদ্ধের সময় পুঁচকে আলপিনেরও যেমন দাম বেড়ে যায়, কলকাতা থেকে ফিরে তেমনি দাম বেড়ে গেল মোনা ঠাকুরের। মাটিতে যেন পা পড়তে চায় না, নইলে রোগা পটকা ছেলেটাকে কে পুঁছতো? টোকা মারলে যে চিৎপটাং হয়ে উল্টে পড়ে, পেয়ারা গাছে উঠতে হাঁটু কাঁপে, পৈতে নেবার পর তার কান বেঁধানো ন্যাড়া মাথাটায় তেরেকেটা তাক বলে তবলা না বাজিয়ে শেষ পর্যন্ত কিনা মধুকুলকুলি, এক জাতীয় আম, কেমন মধুকুলকুলির মগ ডাল থেকে চুরি করে পাড়া আস্ত 2টো আম ঘুষ দিয়ে তার কাছ থেকে গল্প শুনতে হলো। তাও একদিনে নয়, টিপে টিপে সে তার পুঁজি ভাঙল। গরজ বড় বালাই, তাই রয়েসই শুনতে হলো। কলকাতার গল্প না শুনে পেট আমাদের ফুলে উঠেছিল। তাহলে যেটা লেখক বলছেন খুব খাঁটি কথা। তারা সবাই গ্রামের বাসিন্দা, তার মধ্যে একজন, একটি মাত্র ছেলে, সে কলকাতা শহরে গেছে, কালীঘাটে গেছে, সেখান থেকে পৈতে নিয়ে সে গ্রামে ফিরেছে। লেখক বলছেন যুদ্ধের সময় যেমন একটা ছোট্ট পুঁচকে চোখে দেখা যায় না আলপিনেরও বিশাল দাম বেড়ে যায়, ঠিক সেরকম শহর থেকে ফেরা মোনা ঠাকুরেরও দাম বেড়ে গেল। নইলে কে ওকে পোঁছে? এই তো রোগা পটকা চেহারা, একটা ল্যাং মারলেই যে উল্টে পড়ে। পৈতে নেবার পরে তার টাক মাথাটায় একটু তবলা বাজাবার শখও হয়, কিন্তু ওই গরজ বড় বালাই, গরজটা কিসের? কলকাতার গল্প শোনবার গরজ। সেই জন্য তাকে না ল্যাং মারা যাচ্ছে, না তার টাক মাথায় তবলা বাজানো যাচ্ছে, বরং তার ফরমায়েশ মতো মধুকুলকুলি আম গাছের একেবারে মগ ডাল থেকে 2টো পাকা আম পেড়ে আনতে হচ্ছে। সেই ঘুষ দিয়ে তার কাছ থেকে কলকাতার গল্প শুনতে হচ্ছে। মোনা ঠাকুরও ভীষণ চালাক। সেও জানে যে সে যদি একদিনে সব গল্প বলে দেয় তাহলে তার আর দাম থাকবে না। সেই জন্য সে একদিনেই কিন্তু সব গল্প বলছে না, রয়ে শয়ে ধীরে সুস্থে, এটার বদলে একদিন একটা গল্প, ওটার বদলে আরেকদিন আরেকটা গল্প, এই রকমভাবে টিপে টিপে সে তার পুঁজি ভাঙছে। লেখক বলছেন আমরাই বা কি করবো বলুন, গরজ বড় বালাই, সেই জন্য রয়েসই আমাদের সেই গল্প শুনতে হলো। কারণ কলকাতার গল্প না শুনলে আমাদের পেট যে কৌতূহলে ফুলে উঠছিল, ফেটে যাচ্ছিল প্রায়। এবার কি হচ্ছে, কিন্তু এমন যে আজব শহর কলকাতা, যেখানে কল খুললে জল, কল টিপলে জ্যোৎস্না ফিনিক দেয়, দুদিন যেতে না যেতেই সে শহর ছেড়ে এ পোড়া দেশে ফিরে আসতে হলো কেন? সে গল্পও বলেছিল মোনা ঠাকুর। তাহলে প্রথম যে গল্পটা, এই যে এখানে আমি টিকমার্ক করে দিলাম, সেই গল্পটা শুধুই আশ্চর্যের, শুধুই ভালো লাগার, শুধুই মুগ্ধতার। এবারে এই যে এমন আশ্চর্যের শহর, সেখান থেকে বাবা তুমি চলে এলে কেন, সেই গল্প বলেছিল মোনা ঠাকুর। কি বলছে তাহলে গল্পের কন্টিনিউটি পার্টটা আমি আবার এখানে ব্র্যাকেট ওপেন এবং ব্র্যাকেট ক্লোজ করলাম, এবং এখানে আমি আবারও বলে দিলাম মোনা ঠাকুরের গল্প বলে। অর্থাৎ এই যে আজব শহর কলকাতা, যেখানে দিন দিন নয়, রাত রাত নয়, যেখানে কল খুললে জল, কল টিপলে জ্যোৎস্না ফিনিক দেয়, সেই শহর ছেড়ে সে আবার এই পোড়া গ্রামে ফেরত এলো কেন? কি বলছে মোনা ঠাকুর? কোথাও কিছু নাই, হঠাৎ খুন চাপে শহরটার মাথায়। মাথা খারাপ শহরটার, ফটফট বন্ধ হয় দরজা আর জানলা, বড় বড় দালান যেন হানা বাড়ি, বোঝা যায় না মানুষজন আছে কি না আছে। রাস্তা ফাঁকা, রাত আঁধার, কানে তালা লাগে হল্লায়, হারে রে 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 রে, মুসলমানগুলাকে কাটবো, হারে রে 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 রে, হিন্দুগুলাকে কাটবো। ছুরি বার হয়, লাঠি বার হয়,
লেগে যায় নারদ নারদ, সে কি রক্ত, সে কি আগুন, বাস রে, লাশ গড়ায় রাস্তায়। ভয়ে ডর নাই কিন্তু সাহেবদের, তারা মিটিমিটি চায় আর ফিক ফিক হাসে। হিন্দুও ছোঁবে না তাদের, মুসলমানও ছোঁবে না, রাজার জাত তো। গায়ে হাত দেয় সাহস কার, এই না দেখে ধর্মশালা যাত্রী সব ভয়ে কাঠ, বলে প্রাণ নিয়ে পালাই। হাহা করে আসে পাণ্ডারা, যাত্রীদের ট্যাঁকের দিকে তাকায় আর বলে আহাহা ভয় কিসের, আমরা আছি, ভয় কিসের। শোনে না কেউ, খ্যাপা শহর, কিচ্ছু মাথার যদি ঠিক থাকে। এই ঠান্ডা তো এই গরম, বাস রে কখন কি হয় কি বলা যায়। ছ্যাঁকড়া গাড়িতে না উঠে দরজা জানালায় খড়খড়ি ফেলে সেই রাত্রিরে সব দে ছুট। অর্থাৎ শহরটা এই ভালো আছে, সব কিছু ঠিকঠাক, স্বাভাবিক জনজীবন, কিন্তু তারপরেই হঠাৎ দেখা গেল দাঙ্গা বেঁধে গেল হিন্দু মুসলমানের মধ্যে। খেয়াল করো, এই দাঙ্গাটাও কিন্তু সুকৌশলে বাঁধিয়ে দিয়েছিল ইংরেজরাই, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে যতই কাটাকাটি রক্তারক্তি হবে ততই তারা শাসন কার্য আরো ভালোভাবে আরো দৃঢ়ভাবে চালাতে পারবে। সেই জন্যেই যেই শহরটা কিছুদিন আগেও শান্ত ছিল, চুপচাপ ছিল, সেই শহরেরই মাথায় হঠাৎ যেন খুন চেপে যায়। হিন্দুরা মুসলমানরা হিন্দুদের রক্ত পিপাসায় যেন তৃষ্ণার্ত হয়ে ওঠে। এ ওকে কাটছে, ও ওকে কাটছে, ভয়ে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। ধর্মশালায় যারা তীর্থযাত্রীরা আশ্রয় নিয়েছিল, তারাও ভয়ে প্রাণ নিয়ে পালাই করছে। আর পাণ্ডারা তাদের ট্যাঁকের দিকে তাকাচ্ছে, কারণ তীর্থযাত্রীরা যদি পালিয়ে যায় তাহলে পাণ্ডাদের রোজগার তো বন্ধ হয়ে যাবে। সেই জন্যই তারা বলছে আহা আমরা তো রয়েছি, ভয় কিসের। কিন্তু কে শোনে কার কথা, আগে তো প্রাণ, তারপরে সমস্ত কিছু। সেই জন্য ঘোড়ায় টানা যে ছ্যাঁকড়া গাড়ি, তাতে পর্যন্ত না উঠে দরজা জানলায় কোনো মতে খড়খড়ি ফেলে দিয়ে রাতের অন্ধকারে প্রাণ নিয়ে ছুটতে পালিয়ে আসে সবাই। যে যেখান থেকে শহর কলকাতায় গেছিল তাদের আবার সেই পুরনো আস্তানায়। তার মধ্যে সবচেয়ে নিশ্চিন্ত ছিল কারা, বুঝতেই পারছো, ইংরেজরা। তারা শাসক, তারা রাজার জাত, তাদের গায়ে হাত দেবে সাহস কার। সুতরাং হিন্দুরা মুসলমানদের কাটছে, মুসলমানরা হিন্দুদের কাটছে, আর সেই কাটাকাটি রক্তারক্তি মারামারি দেখে ইংরেজরা মুচকি মুচকি হাসছে যে যাক আমাদের কৌশলটা তাহলে কাজে লাগলো। আমরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে যতদিন পারবো এই দেশটাকে পায়ের তলায় দাবিয়ে রাখবো। সুতরাং এই রকম দাঙ্গা হাঙ্গামার কবল থেকে বাঁচতেই কিন্তু মোনা ঠাকুর সে আবার তার যাদের সঙ্গে সে গেছিল তাদের সঙ্গে আবার গ্রামে ফিরে আসতে বাধ্য হলো। কেমন? এই পর্যন্ত তাহলে আমার ফার্স্ট পার্টটা কিন্তু হয়ে গেল। এই ফার্স্ট পার্টটা মোনা ঠাকুরের মুখে শোনা কলকাতার গল্প। এর পরের পার্টটা দেখো। বছর 5 পর নিজের চোখে দেখলাম সেই আজব শহরকে। তাহলে যতদিনে তিনি মোনা ঠাকুরের গল্প শুনছেন, মোনা ঠাকুর ফিরে এসে সেই গল্প শোনাচ্ছে, তারও বছর 5 বাদে লেখক নিজের চোখে সেই আজব শহরকে দেখছেন। মোনা ঠাকুরের সেই কলের কলকাতা। স্টেশন থেকে কোথা দিয়ে কেমন করে এলাম কিছু মনে নেই, যেন এক আলো জ্বলা সুড়ঙ্গের মধ্যে ঢুকলাম এইটুকু মনে আছে। চারদিকে প্যাকিং বাক্সের মতো গাদা গাদা বাড়ি, একটার সঙ্গে একটা যেন আঠা দিয়ে সাঁটা। আমি একটু আগে যেটা বলছিলাম, দিন যেন দিন নয় এখানে, কারণ এত গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে বাড়িগুলো যে সেই বাড়িগুলোর ফাঁক ফোকর দিয়ে খুব কমই সূর্যের আলো দিনের বেলাতে প্রবেশ করে সরু এঁদো গলিতে। সেই কথাই লেখক বলছেন যে দুপাশে সারিবদ্ধ বাড়িগুলো এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন একটার সঙ্গে আরেকটা আঠা দিয়ে জোড়া। তোমরা সবাই বুঝতে পারছো যে এটা আসলে উত্তর কলকাতার কথাই বলা হচ্ছে, কারণ তখনও পর্যন্ত
দক্ষিণ কলকাতা এতটা কিন্তু বিস্তৃত হয়নি বা ডেভেলপ করেনি, সেজন্য বিশেষভাবে উত্তর কলকাতার কথাই বলা হচ্ছে। যারা উত্তর কলকাতার বাড়িগুলো দেখেছো তারা জানবে, বা যারা এখনো দেখোনি যদি যাও তাহলে দেখবে যে সেখানকার বাড়িগুলো এতটাই গায়ে গায়ে যে একটা বাড়ির ছাদ থেকে আরেকটা বাড়ির ছাদে অনায়াসে তুমি ছাদ টপকে 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 চলে যেতে পারবে। এবার লেখক কি বলছেন, যে তিনি কিভাবে স্টেশন থেকে কোথায় এলেন সে সমস্ত কিছু তার অতটা খেয়াল নেই, কারণ তখন তিনি অনেকটাই ছোট। শুধু যখন আসছেন তখন তার খেয়াল হলো যেটা যেন একটা আলো জ্বলা সুড়ঙ্গের মধ্যে তিনি ঢুকলেন। চারিদিকে সার সার বাড়ি, যেন একটার সঙ্গে আরেকটা আঠা দিয়ে সাঁটা প্যাকিং বাক্স। যেদিন পৌঁছলেন কলের কলকাতায়, তার পরের দিন কি হলো? পরের দিন কলের জল আর বাসন মাজার শব্দে ঘুম ভেঙে গেল। পরিত্রাহী কাক ডাকছে কা কা কা। রোদ্দুর দেখা না গেলেও সকাল না হয়ে যায় না। দরজার খিল খুলে বাইরে দাঁড়াতেই অবাক। সামনে কানাগলির মোড়ে দোতলা সমান উঁচু টেলিফোনের তার ঠিক যেন মুক্তোর মালার মতো দেখাচ্ছে। ফোঁটা ফোঁটা শিশিরের অগন্তি আয়নায় মুখ দেখছেন 7 রঙের 7 ঘোড়ায় চাপা সূর্যদেব। এই জায়গাটার একটা অপূর্ব সুন্দর বর্ণনা তোমরা বুঝতেই পারছো যে পরের দিন সকালবেলা সকাল যে হয়েছে সেটা লেখকরা বুঝতে পারছেন না, কারণ গা ঘেঁষাঘেঁষি করে বাড়ি, সেজন্য সূর্যের আলো চট করে দেখা যাচ্ছে না। কিন্তু ওই যে টাইম কলের জল আসছে, বাসন মাজা হচ্ছে, কাকেদের চিৎকার, সুতরাং সূর্যের আলো দেখা না গেলেও সকাল যে হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার দরজার খিল খুলে যেই বাইরে দাঁড়াচ্ছেন, সঙ্গে সঙ্গে যেন ভোজবাজির মতো একটা অদ্ভুত দৃশ্য চোখের সামনে খুলে যাচ্ছে। সামনে একটা কানাগলি অর্থাৎ ব্লাইন্ড লেন। এবার সেই কানাগলির মোড়ে দোতলা সমান উঁচু যে টেলিফোনের তার, সেটাকে ঠিক যেন মনে হচ্ছে একটা মুক্তোর মালা, কারণ সারা রাত সেই তারগুলোর ওপরে শিশির পড়েছে এবং সেই শিশিরগুলো থেকে সূর্যের আলো ঠিকরে বেরোচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে যে 7 রঙের 7 ঘোড়ায় চাপা সূর্যদেব শিশিরের আয়নায় আয়নায় নিজের মুখটি দেখছেন। কিন্তু যত যাই বলো, সে খোলা মাঠ আর নীল চোখের মণির মতো আকাশের কাছে প্যাকিং বাক্স মার্কা এই শহর কিচ্ছু না। গলির মোড়ে ফুটো পয়সার মতো এই আকাশ, তাও দাঁড়িয়ে দেখার জো নেই, পেছন থেকে ভিড় এসে ঠেলে নিয়ে যাবে। কি বিচ্ছিরি শহর বাবা, এমন শহরে থাকতে আছে? গোমড়ামুখো লোকগুলো সব ঘাড় হেঁট করে ঘুরে বেড়ায়। একবার কেউ ডেকে জিজ্ঞেসও করে না কেমন আছো হে। মনে মনে চটে যাই মোনা ঠাকুরের ওপর, একটা আস্ত দামড়া গাধা। এর চেয়ে ভালো ছিল আমার ডুগডুগির হাট, দুধ পাতলার মাঠ, ঢের ভালো ছিল আমার ইচ্ছামতি নদী। উঁচু পাড়ের ওপর দাঁড়িয়ে বুক টান করে ঝাঁপ দাও, ডুব দিয়ে শামুক তোলো, চনচনে খিদে। তার কাছে সরু সুতোর মতো কলের জল, দম দেওয়া কলের পুতুলের মতো যে মানুষগুলো সকালবেলায় রাস্তা দিয়ে হনহনিয়ে হেঁটে গেল, বিকেলে দেখি তাদের দম গেছে ফুরিয়ে। কালিঝুলি মেখে আস্তে আস্তে পা ফেলে টলতে টলতে ফেরে। গায়ে এমন সময় নীলকুঠির মাঠ থেকে গরুর পাল পায়ে পায়ে ধুলো উড়িয়ে ফিরত, আর পশ্চিম দিকের আকাশটায় এই সময় কারা যেন সিঁদুরে টিপ পরিয়ে দিত। আর ঠিক সেই সময় শান বাঁধানো রাস্তায় কলের কলকাতাকে বিষম ঠাট্টা করে পিচ ঢালা রাস্তায় মেইলি গলায় কে যেন চেঁচিয়ে উঠল, মাটি লেবে গো মাটি। মনে মনে আমি ভারী খুশি হই। কেমন জব্দ, কেমন! আর আদিগন্ত মাঠ নয়, মাটির শুধু একটা ডেলার জন্য আমার মনটা কেমন করে উঠল। তাহলে প্রথম দিনকার ওই যে প্রাথমিক ভালো লাগাটুকু বাদ দিলে প্রথম দিকে কিন্তু লেখকের চোখে কলের কলকাতা খুব একটা আকর্ষণীয় বস্তু হয়ে ধরা দিল না।
বরং যান্ত্রিক মানুষ। কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখে না, কেউ কারোর কুশল সংবাদ নেয় না। বরং আকাশ এখানে বড় খোলামেলা নয়, যেন ফুটো পয়সার মতো। তাও দাঁড়িয়ে দেখবার জো নেই, ভিড় এসে ঠেলে নিয়ে যাবে। তার বড্ড বেশি করে মনে পড়ে গ্রামের সেই খোলা মাঠ, সেই পুকুরের জলে স্নান, সকলে মিলে খেলাধুলো, স্নানের পর চনমনে খিদে। সেই পুকুরের জলে স্নানের কাছে কলকাতায় সরু যে সুতোর মতো কলের জল কোনো গুরুত্বই পায় না। যখন বিকেল হয়, তিনি দেখেন সকালবেলায় যে লোকগুলো দম দেওয়া কলের পুতুলের মতো হন 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 করে চলে গেছিল, বিকেলবেলায় তাদের দম ফুরিয়ে গেছে। তারা ধুঁকতে ধুঁকতে কেউ অফিস থেকে, কলকারখানা থেকে বাড়ি মুখো হচ্ছে। এবং সেই সময় লেখকের মনটা হু হু করে ওঠে যে তাঁর গায়ে এই রকম সময় কি দেখা যেত। দেখা যেত যে গরুর পাল তারা পায়ে পায়ে ধুলো উড়িয়ে তারা গোষ্ঠে ফিরছে, আর পশ্চিম দিকের আকাশটা এমনই রাঙা হয়ে উঠেছে যেন কেউ সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে। আর ঠিক সেই সময়টায় যখন এই সন্ধে নামছে কলের কলকাতায়, তখনই মাটি বিক্রি হতে শুনছেন তিনি। কারণ শহর কলকাতায় তো মাটি নেই, সেখানে সবই তো চুন, সুরকি, বালি আর পাথর। তিনি ভাবছেন, কেমন জব্দ কলের কলকাতা। তোমার কল থাকতে পারে, তুমি যন্ত্রনির্ভর হতে পারো, মাটি কোথায় তোমার? আর ঠিক তখনই আদিগন্ত মাঠ নয়, বরং এক টুকরো মাটির ডেলার জন্য লেখকের মনটা হু হু করে ওঠে যে ইস, যদি গ্রামে ফিরে যেতে পারতেন। কিন্তু এরপরেই আমরা যেটা দেখব যে এই রকম যে নিরস একটা শহর, শান বাঁধানো একটা শহর, যেখানে এক টুকরো মাটির ডালা অবধি নেই, যেটাকে দেখে খুব বিরক্তই হয়েছিলেন তিনি, সেই শহরটাকে কিভাবে আস্তে আস্তে ভালোবেসে ফেলছেন। খেয়াল করো লাইনটা, এমন যে নিরস শান বাঁধানো কলকাতা, তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম সে কথা আমার নিজেরই জানা নেই। কানাগলির মোড়ে বাঁদিকের বাড়ির গায়ে ঝোলানো গ্যাসের টিমটিমে আলো, তার নিচে মিষ্টির দোকান, ডান হাতে কর্পোরেশনের স্কুল, তার সামনে বড় একটা রোয়াকে বুড়োদের আড্ডা। একটু এগিয়ে এক পা কাটা দর্জির দোকান, ছেলে ছোকরাদের আড্ডা সেখানে। পাড়ায় নানা রকমের লোকের বাস, কেউ ডাক্তার, কেউ কবিরাজ, কারোর লোহা লক্করের, কারোর সোনার উপর দোকান, কেউ সওদাগরি অফিসে চাকরি করে, কেউ বাড়ি ভাড়ার টাকায় বসে খায়। ডাক্তারবাবুর সেজো ভাই রেলের ক্যানভাসার, কবিরাজ মশাইয়ের ছোট ছেলে বিলেত ফেরত, আড্ডিদের বাড়ির এক ছেলে টাকা জাল করে জেল খাটছে। বিকেল হলে পাড়ার সব ছেলে ছাদে যায়। পাড়া কাঁপিয়ে শুধু একটা আওয়াজ ওঠে, ভোকাট্টা। একা আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। বউবাজারের মোড় থেকে এসপ্ল্যানেড অবধি সেন্ট্রাল এভিনিউয়ের দুপাশে ফাঁকা জমি, মলঙ্গা লেনের কাছটাতে চীনেদের থিয়েটার, এদিক ওদিক দু একটা পাউরুটি তৈরির কারখানা। এক জায়গায় রিকশার ওপর বসে এক সন্ন্যাসিনী বুড়ি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রূপোর গয়না দিয়ে মোড়া, ওড়িয়া ভাষায় বিড়বিড় করে কী সব বকে চলেছে। লোকে গদগদ হয়ে শুনছে আর পায়ের কাছে পয়সা ফেলছে। খালি মাঠে সব সময় ভিড়, ডুগডুগ 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 ঢোলক বাজছে। ম্যাজিক দেখাচ্ছে কেউ, কাঁধ পর্যন্ত বাবরি চুল, কানে লোহার মাকড়ি, অনবরত মন্ত্র আওড়াচ্ছে আর মাঝে মাঝে চেঁচাচ্ছে, লড়কা লোক এক দফে হাততালি লাগাও। বকতে বকতে মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে, শুকনো মুখ, দেখলেই মনে হয় সারাদিন কিছু খাওয়া হয়নি। বাজি দেখানো শেষ হতে না হতেই ভিড় পাতলা হতে থাকে। পাছে পয়সা দিতে হয়, তাই যে যার মতো কেটে পড়ে। মাটিতে ছড়ানো 2-4 আনা পয়সা কুড়িয়ে নিতে নিতে সাপমুন্নি দিতে থাকে ভানুমতি জাদুকর। সাপমুন্নি মানে অভিশাপ।
ফুসমন্তরে পয়সাকে টাকা করতে পারে না, তবে কিসের বাজিকর? পালাতে পালাতে মনে হয় সাপমুন্নিগুলো বুঝি আমার পেছনেই তাড়া করছে। পাশে আর একটা ভিড়, দাড়িওয়ালা একজন হাকিম, পরনে তার লাল আলখাল্লা, গলায় হাড়ের মালা, চোখে নিকেলের ফ্রেমের মোটা চশমা, একটা দিক সুতো দিয়ে বাঁধা, সামনে তার এক রাশ গাছগাছড়া, কাঁচা ছাল চামড়া, হাড়, কাঁচের কৌটোয় জোঁক আর বিছে, নীলগাইয়ের চামড়, বিচ্ছিরি নোংরা দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। কত সব ভারী ভারী রোগের নাম করছে, বাতলে দিচ্ছে কোন রোগের কোন দাওয়াই। কানের খোল পরিষ্কার করতে বসেছে কেউ, কোথাও ভাঙা কাঁচ জোড়া লাগাবার আশ্চর্য কাণ্ড কারখানা দেখতে ভেঙে পড়েছে লোক, কোথাও চড়াই পাখি মানুষের ভাগ্য গণনা করছে। বিচিত্র ব্যাপার চলেছে লম্বা রাস্তাটা জুড়ে। তাহলে এই যে সেন্ট্রাল এভিনিউয়ের যে রাস্তা, তার দুপাশে যে ফাঁকা জমি, সেখানে সবসময়ই মানুষের মেলা, সবসময়ই ভিড়, কিছু না কিছু হয়ে চলেছে। কেউ জাদুর খেলা দেখাচ্ছে, কেউ বিভিন্ন রকমের শেকড় বাকড় হাড় গোড় সমস্ত বিক্রি করছে। কেন না সেগুলো হচ্ছে বিভিন্ন রোগের মহৌষধ। কোথাও আবার জ্যোতিষী ভাগ্য গণনা করছে, কোথাও আবার ভাঙা কাঁচ জোড়া লাগাবার আশ্চর্য কাণ্ড কারখানা চলছে। অর্থাৎ সবসময়ই ভিড়ে ভিড়াক্কার হয়ে রয়েছে সেন্ট্রাল এভিনিউয়ের দুপাশের যে ফাঁকা জমি। এবার শীতকালে কি হয়? শীতকালে খালি মাঠগুলো জুড়ে তাঁবু পড়ে সার্কাস আর কার্নিভালের। লাল নীল আলোয় ঝলমল করে ওঠে গোটা তল্লাট। চাকা লাগানো মোটা মোটা লোহার গড়াত আঁটা খাঁচার মধ্যে খিদের সময় গজরাতে থাকে বাঘ আর সিংহ। মানুষের গন্ধে জিভ দিয়ে তাদের লালা গড়ায়। সার্কাসের বাচ্চা বাচ্চা ছেলেগুলো থাকে জেলখানার কয়েদির মতো। রোজ সকালে উঠে কসরতগুলো অভ্যেস করতে হয়। একটু ভুল হলেই সপাং সপাং চাবুক। তাই মুখে সবসময় একটা মনমরা ভাব। টিনের বেড়ার ফুটো দিয়ে তারা বাইরে তাকায় আর মার জন্যে, ভাই বোনেদের জন্যে মন কেমন করে। হঠাৎ একটা ভিড়ের ভেতর থেকে কে যেন পকেটে হাত দিয়ে চেঁচিয়ে উঠল, আমার মানি ব্যাগ। যেই বলা অমনি ধর ধর করে ছুটে গেল জন কয়েক লোক একজনের পেছনে। ছুটোছুটি হই হল্লা, মাঠ ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক যেমন দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়েই থাকলেন। চোরকেও পাওয়া গেল না, চোর যারা ধরতে গেল তাদেরও আর টিকি দেখা গেল না। আজব শহর না এই কলকাতা? এখানে যে ভানুমতি জাদুকর, সে কি না খেলা হয়ে যাবার পরেই তার দর্শকরা চলে যায়। সে তাদের বড়জোর অভিশাপ দিতে পারে, কিন্তু পয়সাগুলোকে টাকায় পরিণত করতে পারে না। শীতকালে যখন সেই মাঠেই সার্কাস আর কার্নিভালে তাঁবু পড়ে, তখন সেই সার্কাসে দেখা যায় খাঁচাবন্দি হয়ে আছে জীবজন্তু, খাঁচাবন্দি হয়ে আছে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। প্রত্যেক দিন সকালে উঠেই বিভিন্ন কসরত অভ্যেস করতে হয় সন্ধেবেলায়, যাতে খেলা দেখাবার সময় কোনো রকম ভুল না হয়। কসরতগুলো অভ্যেস করবার সময় যদি ভুল হয়, তাহলেই সপাং সপাং পিঠে চাবুকের বাড়ি এসে পড়বে। সেজন্য সবসময় তাদের মুখে একটা দুঃখ, একটা বিষণ্ণতার ছাপ। ছোট্ট ছোট্ট টিনের যে ঘেরাটোপ, তার মধ্যেকার ফুটো দিয়ে তারা বাইরের দিকে তাকায়। বোঝাই যায় তাদের মন কেমন করছে মা বাপ ভাই বোনেদের জন্য। হঠাৎ কি হয়, এই যে ভিড় ভাট্টা হয়ে রয়েছে, এক ভদ্রলোক হয়তো তার প্যান্টের পেছনের পকেটে হাত দিয়ে চিৎকার করে উঠলেন যে তার ওয়ালেট কোথায় গেল, মানি ব্যাগ। ব্যাস, বলা নেই কওয়া নেই, কেউ খোঁজ খবর নেই, সঙ্গে সঙ্গে একদল লোক ছুটল কাল্পনিক এক চোরের পেছনে। যার মানি ব্যাগ তিনি কিন্তু দাঁড়িয়েই রইলেন। যারা চোর চোর পকেট মা করতে করতে ছুটলো, তারা সেই যে ছুটে চলে গেল আর কিন্তু ফিরে আসলো না। সত্যি বড় আজব শহরেই কলের কলকাতা। লেখক বলছেন, তবু ভালো এই সেন্ট্রাল এভিনিউয়ের রাস্তা। আকাশ এখানে অনেক দরাজ। এ রাস্তার
মানুষগুলো যেন একটু আলাদা, ঢোলক বাজায়, হাততালি দেয়, হো হো করে হাসে। উড়ে মেড়ো বাঙাল বলে কোনো কথা এ রাস্তার অভিধানে নেই। তাহলে তিনি যেখানে থাকতেন সেখানে কিন্তু এরকম ভেদাভেদ রয়েছে। উড়ে বলে ব্যঙ্গ করা, মেড়ো বা মারোয়ারি বলে টিটকিরি দেওয়া, বাঙাল বলে বিদ্রূপ করা, সেইগুলো সহ্য করতে হচ্ছে তাদের। কিন্তু এই যে সেন্ট্রাল এভিনিউয়ের রাস্তা, এটা তার ভালো লাগছে, এই ভিড়টা ভালো লাগছে, কারণ এখানে আকাশ অনেক দরাজ, অনেকটা দূর পর্যন্ত আকাশ তুমি দেখতে পাবে। এবং এখানকার যে বাসিন্দারা, যারা এখানকার লোকেরা খেলাও দেখাচ্ছে বা থাকছেও, তারা হাসছে, হাততালি দিচ্ছে, খেলা দেখাবার সময় ঢোলক বাজাচ্ছে, কেউ কাউকে উড়ে বাঙাল ইত্যাদি বলে গালাগাল বা বিদ্রূপ করছে না। সরু একটা গলির মধ্যে এঁদো ঘরে থাকে ফুচকা, পাকৌড়ি আর আলু কাবলিওয়ালার দল। কাবুলিওয়ালারা থাকে নেবুতলার মোড়ে। খেয়াল করবে জায়গাটার আসল নাম কিন্তু লেবুতলা, কিন্তু উত্তর কলকাতায় উচ্চারণে সেটা হয়ে গেছে নেবুতলা। কাছ দিয়ে গেলে ভয় ভয় করে, শুনি নাকি ছেলে ধরাদের আস্তানা ওটা। ঝুলি দেখা যায় না, তবে থাকতেও তো পারে। খেয়াল আছে সেই মোনা ঠাকুরের গল্প, যে কাবুলিওয়ালার পিঠে ঝোলা মানেই তারা বাচ্চা ছেলেদের সেই ঝোলায় পুরে কোন মূল্যকে যে চালান করে দেবে তা বলা যায় না। সুভাষ মুখোপাধ্যায়ও সেটাই বলছেন। এই যে আলু কাবলিওয়ালা বা শুধু কাবুলিওয়ালা, এরা যেখানে বাস করে সেখান দিয়ে যেতে ভয় ভয় করে, কারণ তিনি শুনেছেন যে কাবুলিওয়ালারা হচ্ছে একেবারে যেন ছেলে ধরা। যদিও তাদের পিঠে ঝুলি এখন দেখা যাচ্ছে না, কিন্তু থাকতেও তো পারে, সাবধানের মার নেই। রাস্তার কলে ভিস্তিওয়ালার ভিড়। ভিস্তিওয়ালা তোমরা এখন হয়তো অতটা বুঝতে পারবে না। এখন যেরকম কর্পোরেশনের গাড়ি বেরোয় রাস্তা ধোবার জন্য, ঠিক সেরকমভাবে আগে আগে একদল মানুষ থাকতেন, তাদেরকে বলাই হতো ভিস্তিওয়ালা। তাদের পিঠে বিশাল কালো চামড়ার একটা ব্যাগ থাকতো, যেটাকে বলা হতো ভিস্তির মশক। তাতে করে তারা জল ভরতেন এবং সেই জল দিয়ে খুব ভোরবেলায় উঠে তারা রাস্তা ধুতেন। তো সেটাই লেখক বলছেন, রাস্তার কলে ভিস্তিওয়ালার ভিড়। ড্রেনের জলে গা ধোয়ে একদল, হেইও হো সুর টেনে টেনে রাস্তার সুরকির ওপর দুর্মুষ চালায় কর্পোরেশনের কুলি। যেটা বলছেন লেখক, যে তিনি সারাদিন ধরে ঘুরছেন এ রাস্তা ও রাস্তা, এ গলি ও গলি, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের কাজকর্ম তিনি নিজের চোখে দেখছেন। এবং এইভাবে এত বিচিত্র জিনিস, এত বিচিত্র বিষয় দেখতে 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 দেখতেই আস্তে আস্তে কলের কলকাতাকে তিনি ভালোবেসে ফেলছেন। ঘামের গন্ধে, বন বন শব্দে জমজমাট শহর কলকাতা। চুন বালি ইটেরও একটা সৌন্দর্য আছে। সন্ধেবেলায় বড় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ট্রামের তারে চকমকির আগুন জ্বলে, পেতলের পিদিম জ্বালিয়ে ঘোরে মুশকিল আসান। অর্থাৎ এই যে গ্যাসের আলো যেরকম জ্বলছে, তেমনি যখন ট্রামের তারগুলো রয়েছে তার উপরে যখন সেই গ্যাসের আলো এসে পড়েছে, যেন মনে হচ্ছে চকমকির আগুন জ্বলছে। আর সত্যি সত্যি একদল মানুষ ছিলেন যারা হাতে ওইরকম পেতলের প্রদীপ নিয়ে ঘুরতেন। কাঁচের একটা বাক্সের মধ্যে পেতলের প্রদীপ জ্বেলে তারা ঘুরতেন এবং হাঁক পারতেন, মুশকিল আসান, এইরকমভাবে। এই পর্যন্ত তাহলে আমাদের সেকেন্ড পার্টটা কিন্তু হয়ে গেল, যে কলের কলকাতাকে লেখক নিজের চোখে দেখলেন, মুগ্ধ বিস্মিত হলেন, ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেললেন। এরপরেই আমরা দেখব রাজনৈতিক আন্দোলনের কথা। হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। গলিগুলো সব এক টানে বড় রাস্তায় এসে পড়ল। শহরময় চাঞ্চল্য, হই হল্লা, গোলপুকুরে মিটিং, গোল দিঘিতে মিটিং, রাস্তার মোড়ে মোড়ে মিটিং। মিটিং ছাড়া মানুষ নেই। পাড়ার ছেলেরা বাঙাল বলে আর খেপায় না, কাঁধে হাত দিয়ে বলে, চল ভাই মিটিংয়ে। পার্কে রোজ মিটিং আর স্কুলে পিকেটিং।
পিকেটিং মানে হচ্ছে স্কুলের সামনে বসে পড়বে একদল মানুষ এবং তারা খুব শান্ত ভাষাতেই স্কুল যাত্রীদের স্কুলে যেতে আটকাবে, যে ইংরেজি স্কুলে পড়তে হবে না। কারণ আমরা যেটা জানি যে গান্ধীজি তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিলেন। ফলে এই যে আন্দোলনগুলো চলছে সেই কথাই এবার বলছেন লেখক, যে এই যে শান্তশিষ্ট শহরটা যেটা তার মতো করে ছিল, সেই কলের কলকাতায় একদিন হঠাৎ ক্ষেপে উঠল রাজনৈতিক আন্দোলনের জেরে। শহরময় চাঞ্চল্য, হইহল্লা, মিটিং মিছিল, স্কুলের সামনে পিকেটিং। এ এক নতুন মজা, কেন কেউ জানে না, কিন্তু মেতে উঠেছে সবাই। কেউ আর ছাদে নয়, সব রাস্তায় জনসমুদ্রে জোয়ার লেগেছে। একটু একটু করে বোঝা গেল, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। তাহলে স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেছে। ইংরেজ চলে যাক, আমাদের দেশ আমাদের থাক। সত্যিই তো, কেন আমরা পরাধীন থাকবো? সারা শহরে আগুন, সে আগুনে জ্বলছে বিলিতি কাপড়। পাড়ায় পাড়ায় দল বেরিয়েছে, গম গম করছে তাদের আওয়াজ, বিলিতি কাপড় পুড়িয়ে ফেলো। দুপাশের বাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে দেওয়া হচ্ছে রাশি রাশি বিলিতি কাপড়। রোয়াকের ওপর বসে বুড়োর দল তকলি ঘোরাচ্ছে অর্থাৎ চরকায় সুতো কাটছে। গান্ধীজি যেটা বলেছিলেন যে বিলিতি কাপড় বর্জন করো, বিলিতি মিলের তৈরি কাপড় বর্জন করো, স্বদেশি কাপড় বোনো, চরকায় সুতো কাটো এবং সেই সুতো দিয়ে কাপড় বোনো। তিনি যে আদর্শ স্থাপন করেছিলেন সেই আদর্শের পথে চলতেই দেখা যাচ্ছে যে রোয়াকের ওপর বসে বুড়োর দল তারা তকলি ঘোরাচ্ছে, চরকায় সুতো কাটছে। সুতো কাটার সঙ্গে সঙ্গে চলেছে গল্প গুজব। সারাদিন কোথায় কি ঘটেছে সন্ধেবেলায় তার হিসেব নিকেশ দেন ডাক্তারবাবুর ক্যানভাসার ভাই। তিনি যেহেতু রেলের ক্যানভাসার, ফলে বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে হয়। সুতরাং সারা দিন ধরে কোথায় কি হয়েছে না হয়েছে, কোথায় কত কাপড় পুড়েছে, কোথায় পুলিশ লাঠি চালিয়েছে, কার মাথা ফেটেছে, সেই সমস্ত কিছুর খবরাখবর তিনিই দেন। আজ অমুক পার্কে লাঠি চালিয়েছে, ওহ কি রক্ত, কাল ময়দানে ঠিক গুলি চালাবে। ভয়ে আঁতকে উঠে যে যার ঘর আগলাবার জন্য বুড়োর দল তকলি হাতে করে বাড়ি মুখো ছোটে। এটা খুব স্বাভাবিক। তোমরা ভেবো না যে মানুষ ভীত, মানুষ ভীরু কাপুরুষ, তা কিন্তু নয়। কারণ এই যে শহরময় চাঞ্চল্য তাতে যোগ দিচ্ছে সবাই নিশ্চয়ই, কিন্তু এই যে গুলি চলবে, লাঠিচার্জ হচ্ছে, সাধারণ মানুষের যে হয়রানি, সাধারণ মানুষের যে বিনা কারণে প্রাণ চলে যাওয়া, কে সেটা চায়? সেই জন্যে এই সমস্ত খবরে ভয় পেয়ে যে যার ঘর আগলাবার জন্য সেই বুড়োর দল তারা তাড়াতাড়ি করে বাড়ি মুখো ছোটে, যাতে খামোখা বেঘরে তাদের পরিবারের কারোর প্রাণটা না চলে যায়। সারাটা দিন নেশার মতো লাগে জলখাবারের। এবার দেখো সুভাষ মুখোপাধ্যায়ের মধ্যে এই স্বাধীনতা আন্দোলনের কীরকম প্রতিক্রিয়া পড়ছে। কারণ তিনি তখন খুবই ছোট, অনেকটাই ছোট, সবটা হয়তো বুঝতেও পারছেন না, কিন্তু এই যে শহরময় একটা চাঞ্চল্য, এই যে স্বাধীনতা আন্দোলন, এই যে বিলিতি কাপড় সব এক জায়গায় জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, এই যে স্কুলে স্কুলে পিকেটিং চালানো হচ্ছে, এর একটা প্রভাব সেই ছেলে মানুষের মধ্যেও পড়ছে। কিন্তু সেই জন্য তিনি বলছেন সারাটা দিন নেশার মতো লাগে। জল খাবারের পয়সা থেকে বাঁচানো 4 আনা পয়সা দিয়ে শিয়ালদার মোড় থেকে কিনে আনি খদ্দরের টুপি। সেই টুপি মাথায় দিয়ে বুক ফুলিয়ে ঘুরি। দুধারের বাড়িগুলো থেকে লোকে তাকিয়ে তাকিয়ে দেখে, ছোট্ট ছেলে কিন্তু বুকের পাটা দেখো, মানে কত সাহস, পুলিশকে মোটে কেয়ার করে না হে। বুঝতে পেরে বুক যেন আরো 10 হাত হয়। তাহলে জল খাবারের পয়সা থেকে তার যেটুকু সাধ্য তিনি সেটুকুই করছেন। জল খাবারের পয়সা থেকে বাঁচিয়ে 4 আনা পয়সা দিয়ে শিয়ালদার মোড় থেকে খদ্দরের টুপি কিনছেন, পরে ঘুরছেন। আশেপাশের বাড়ি থেকে সবাই যেন তাকে দেখছে বলে তার মনে হচ্ছে, এবং
তার এটাও মনে হচ্ছে যে সবাই ভাবছে, বাবা ওইটুকু বাচ্চা ছেলে হলে কি হবে, সাহস দেখেছো, ইংরেজদের ভয় করে না, খদ্দরের টুপি পরে ঘুরছে। লোকেরা এটা ভাবছে ভেবে সুভাষ মুখোপাধ্যায়ের বুক গর্বে সাহসে আরও যেন 10 হাত হয়ে যাচ্ছে। বিকেলে বউবাজার স্ট্রিটে কংগ্রেস আপিসের সামনে এসে দাঁড়াই। বাড়িটাতে ঢোকবার মুখে রুটি বিস্কুটের দোকান, তার একপাশে তেলে ভাজা ফুলুরি বিক্রি হয়, পাশ দিয়ে গেছে চোরাগুলি। 2 ফুটপাথে দুরন্ত ভিড়। পাশের বাড়ি থেকে হঠাৎ শাঁখ বেজে উঠল। কংগ্রেস আপিসে সাজো সাজো রব পড়ে গেল। দোতলার রেলিংয়ের গায়ে উড়ল প্রকাণ্ড 3 রঙা পতাকা। ততক্ষণে লাল পাগড়িতে ছেয়ে গেছে চোরাগুলি। লাল পাগড়ি অর্থাৎ লাল পাগড়িওয়ালা যে ইংরেজ পুলিশের দল। এরা দেশি পুলিশ, কিন্তু চাকরি করে ইংরেজ পুলিশের অধীনে, এবং তাদের মাথায় দেওয়া থাকতো লাল রঙের পাগড়ি। তাহলে সেই পুলিশে 6 লাভ হয়ে গেছে কংগ্রেস আপিসের পাশের যে চোরাগলি। শাঁখ বেজে উঠেছে, কংগ্রেস আপিসে বিশাল তেরঙা পতাকা উড়ছে। তেল চকচকে লাঠিগুলো উঁচিয়ে ধরে বীর দর্পে ঢুকে গেল এই যে পুলিশ, এরা কংগ্রেস আপিসে। সঙ্গে সঙ্গে বন্দে মাতরম আওয়াজে কেঁপে উঠল গোটা তল্লাট। গেটের কাছে এসে দাঁড়ালো কালো ঢাউস কয়েদি গাড়ি। গোরা সার্জেন্টগুলো বেতের ছড়ি চালিয়ে ভিড় সরাতে লাগলো। দোতলায় লাইন বেঁধে দাঁড়ালো গান্ধী টুপি মাথায় দেওয়া ভলেন্টিয়ারের দল। তাদের মাঝখানে ফুলের মালা গলায় দিয়ে ডিকটেটর অর্থাৎ কংগ্রেসি নেতা, তাকে গ্রেপ্তার করতেই এসেছে গোরা পুলিশের দল, এবং তাকে তিনি যে এই কারাবরণ করতে যাচ্ছেন সেইটাকে স্বাগত জানাতেই বারান্দার দুধারে দাঁড়িয়ে গেছে ভলেন্টিয়ারের দল। ভিড় ঠেলতে ঠেলতে ভর্তি ভ্যান চলল মুচিপাড়া থানায়। পেছনে পেছনে বিরাট জনতা। সেন্ট জেমস পার্কের ছোট ছোট ছেলেরা খেলা ফেলে দিয়ে ছুটে আসে। থানার সামনে লোকে লোকারণ্য। রেলিংয়ের ওপর উঠে বাচ্চা ছেলেরা চেঁচায় বন্দে মাতরম। লাল পাগড়ির মাথা গরম। জোয়ারের জলের মতো জনতা ফুলে ফুলে ওঠে। তাদের চোখের দিকে তাকিয়ে হঠাৎ পুলিশ ভয় পেয়ে যায়। শুরু হয়ে যায় এলোপাথারি লাঠিচার্জ। যে যেদিকে পারে ছুট দেয়। এমনি করে রোজ ছুটতে ছুটতে রাস্তাঘাট চেনা হয়ে গেল। তাহলে সুভাষ মুখোপাধ্যায়ও প্রায় দিনই কংগ্রেস আপিসের সামনে যেতেন। কোনো সময় দেখতেন ইংরেজ পুলিশের দল এসে হাজির হয়েছে এবং বিশাল কয়েদি গাড়ি চলে এসেছে, এবং কোনো কংগ্রেসি নেতা বা ডিকটেটরকে তারা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। পুলিশ যখন এলোপাথারি লাঠিচার্জ করছে তখন তারা পালাচ্ছেন এদিক ওদিক সেদিক। রোজ রোজ বিভিন্ন জায়গা দিয়ে পালাতে পালাতেই চেনা হয়ে যাচ্ছে কলকাতা শহরের অলি গলি সমস্ত কিছু। এবারে একদিনকার ঘটনাটা দেখো। একদিন কংগ্রেস আপিসের সামনে রোজকার মতো দাঁড়িয়ে আছি। নিয়মিত পাশের বাড়িতে শাঁখ বেচেছে। পুলিশ ঢুকে গেছে কংগ্রেস আপিসে। হঠাৎ দেখি দোতলায় ভলেন্টিয়ারদের মধ্যিখানে ফুলের মালা গলায় দিয়ে দাঁড়ানো। আরে এ যে আমাদের রামদুলাল বাবু, আমরা যার বাড়িতে থাকি। কি আশ্চর্য, উনি আবার কবে ডিকটেটর হলেন? বুকটা 10 হাত ফুলে উঠল। সকলের সঙ্গে গলায় গলা মিলিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, রামদুলাল বাবু কি জয়। এমন ভাব নিয়ে চারপাশে তাকাতে লাগলাম যেন ফুলের মালাটা আমার গলাতেই কেউ পরিয়ে দিয়েছে। না বলে পারলাম না, উনি হচ্ছেন আমাদের রামদুলাল বাবু, চেনেন না? চারপাশে কেউ কথাটাকে তেমন আমল দিল না বলে একটু চুপসে গেলাম। আমার সঙ্গে চেনা আছে রামদুলাল বাবুর, তাই লোকগুলোর অত হিংসে। আরেকজনের কাঁধে ভর দিয়ে মুখটা উঁচু করবার চেষ্টা করলাম রামদুলাল বাবু যাতে আমাকে দেখতে পান। হাসুন না একটু রামদুলাল বাবু আমার দিকে তাকিয়ে, লোকগুলো একটু বুঝুক কিরকম লোকের সঙ্গে আমার আলাপ। যার কাঁধে ভর দিয়ে উঠেছিলাম সে লোকটা এক ঝটকা দিয়ে আমাকে ফেলে দিল। হাফ প্যান্টের ধুলো ঝেড়ে যখন উঠে দাঁড়ালাম তখন পুলিশের ভ্যান চলতে শুরু করেছে।
তেলে ভাজার দোকানের পাশে সাইক্লোস্টাইলে ছাপা বেআইনি বুলেটিন বিলি হচ্ছিল। 1 কপি বুলেটিন কায়দা করে কোমরে গুঁজে বাড়ি ফিরে এলাম। পাড়ায় খবরটা দিতে হবে তো। খবর দিতে গিয়ে বেকুব বনে গেলাম। বোকা বনে যাচ্ছেন তিনি। রামদুলাল বাবু জেলে যাচ্ছেন সে খবর তো সকলেই জানে, কিন্তু আমাদের গলির এত বড় একটা গর্ব, পাড়ায় সেই উৎসাহ কই? বাড়িতে যখন কেউ না থাকে, আমি আর কাকিমা মানে বাড়িওয়ালার যে স্ত্রী, ঘর অন্ধকার করে উনুনের আঁচে বেআইনি বুলেটিন পড়ি। ইংরেজের সিংহাসন টলমল করছে, স্বাধীনতা দূরে নয়। যত ভাবি তত আনন্দে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমাদের বাড়িওয়ালা জেলে গেছে আমাদেরই জন্যে, সারা দেশের ভালোর জন্যে, আর আমরা ঘরে বসে থাকবো? হঠাৎ একদিন কাকিমা বলে বসলেন, আমাকে নিয়ে চল, আমি জেলে যাব। তাহলে এই যে কংগ্রেস আপিসের আশেপাশে প্রায়ই ঘোরাঘুরি করছেন লেখক, হঠাৎই একদিন ঘটনাচক্রে তিনি দেখলেন যে তাঁদের বাড়িওয়ালা রামদুলাল বাবুও কংগ্রেস করেন এবং তাঁকেও পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এতে যতটা না গর্ব হচ্ছে রামদুলাল বাবুর, তার থেকে কয়েকশো গুণ বেশি গর্ব হচ্ছে স্বয়ং লেখকের। কারণ তিনি তাঁদেরই বাড়িতে ভাড়া থাকেন। তিনি সবাইকে একটু বলবার চেষ্টা করছেন যে রামদুলাল বাবুকে আমি চিনি, আমি তার বাড়িতে ভাড়া থাকি। কিন্তু দেখা যাচ্ছে কেউই খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাতে মনে হচ্ছে লেখকের সবাই তাকে হিংসে করে। এবার তিনি একটা বুলেটিন জোগাড় করছেন, যেগুলো তখনকার দিনে সাংঘাতিক বেআইনি। বেশ কায়দা করে কোমরে গুঁজছেন এবং খুব ঠাঁটের সঙ্গে পাড়ায় এসে ঢুকছেন যে খবরটা দেবেন। রামদুলাল বাবু জেলে গেছেন আর লেখক নিজে সেটা দেখেছেন। কিন্তু পাড়ায় ঢুকে সেই খবরটা দিতে গিয়ে নিজেই কেমন বোকা বনে যাচ্ছেন, কারণ পাড়ায় সবাই সেই কথাটা জানে। অথচ যে পরিমাণ উৎসাহ, আনন্দ আর রোমাঞ্চ লেখকের মধ্যে, তার সিকিভাগও কিন্তু পাড়ার কারোর মধ্যে তিনি দেখতে পেলেন না। সন্ধ্যের অন্ধকারে রান্নাঘরে উনুনের আলোয় তিনি এবং তার কাকিমা বসে বসে সেই বেআইনি বুলেটিনগুলো পড়তেন। আনন্দ হচ্ছে, রোমাঞ্চ হচ্ছে যে তাদের বাড়িওয়ালা তাদের জন্যই জেলে গেছেন, দেশকে স্বাধীন করবার জন্যই জেলে গেছেন। এই খবরে লেখক উত্তেজিত, রোমাঞ্চিত। এমনকি বাড়িওয়ালা স্ত্রীও একদিন তাকে বলছেন যে আমাকে জেলে নিয়ে চল, আমি জেলখানা দেখতে যাব। লেখক বলছেন, সারা কলকাতা ক্ষেপে উঠেছে। রাস্তা দিয়ে হরদম পুলিশের ভ্যান যাচ্ছে, সরু জালের ভেতর দিয়ে এক গাদা। তাহলে এই জায়গাটা আমরা যেটা দেখছি, কলকাতা উত্তপ্ত হয়ে উঠছে। কেমন? সরু জালের ভেতর দিয়ে এক গাদা কালো কালো মাথা দেখা যায়, আর মুহুর্মুহু আওয়াজ ওঠে, বন্দে মাতরম, বন্দে মাতরম। বড় বাজারের বিলিতি কাপড়ের দোকানে পিকেটিং, মদের দোকানে পিকেটিং। লোকের মুখে স্বদেশী ছাড়া আর কথা নেই। যেদিন স্কুল হয় সেদিন মাস্টার ছাত্র একসঙ্গে বসে তকলি কাটি। খবরের কাগজ বন্ধ, কিন্তু তাতে খবর আটকে নেই। তোমরা সবাই জানো সংবাদপত্র আইনের দ্বারা ইংরেজ সরকার কিন্তু সংবাদপত্রগুলো সব ব্যান করে দিয়েছিল, কিন্তু তাতে খবর বেরোনো আটকানো গেল না। অলি গলির দেয়ালে লটকে দেওয়া হচ্ছে নতুন ধরনের খবরের কাগজ, কালো আর লাল কালিতে হাতে লেখা সংবাদপত্র। কোন রাস্তায় কোন মিছিলের ওপর পুলিশের লাঠি চলেছে, বাংলাদেশে গ্রামে গ্রামান্তরে কোথায় কত দূর ছড়িয়ে পড়ল আগুন। আগুন অর্থাৎ এই যে আন্দোলন। জেলখানায় কি অমানসিক অত্যাচার চলেছে তার টুকরো টুকরো খবর। একদম নিচে লাল কালিতে লেখা, পড়ুন এবং নিজে কপি করে অন্যদের পড়ান। তাহলে এইভাবেই হাতে লেখা সংবাদপত্র বিলি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। সরকার যতই তার ক্ষমতা দিয়ে চেষ্টা করুক না কেন সংবাদপত্রের কণ্ঠরোধ করবার, মানুষ তারা নিজেরা দেওয়ালে দেওয়ালে খবর সেঁটে দিচ্ছে এবং সেখান থেকেই আরও একদল মানুষ টুকে নিয়ে তাদের নিজেদের এলাকায় দেওয়ালে দেওয়ালে সেইগুলো আটকে দিচ্ছে। কাগজ পেন্সিল হাতে নিয়ে এক দঙ্গল লোক সেই খবর টুকে নেয়। এমনি করে মুখে মুখে ছড়িয়ে যায় খবর।
রামদুলাল বাবুর দাদা একদিন বললেন, দেখা করতে যাবে জেলখানায়? আনন্দে আটখানা হয়ে সঙ্গে গেলাম। কেমন করে ঘুরে ঘুরে গেলাম মনে নেই। ট্রাম থেকে নামতেই সামনে লোহার প্রকাণ্ড সিং দরজা। সিং দরজা মানে প্রধান ফটক, বিশাল দরজা, সিংহ দরজা যাকে বলা হয়। সেপাইয়ের হাতে চিঠি দেওয়া হলো, অর্থাৎ তাঁরা ভিজিটার, অমুক ব্যক্তির সঙ্গে দেখা করবেন। হুকুম হলো ভেতরে ঢোকার। ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, আমরা একা নই, অনেকেই তো ঢুকছে। এখানেই দেখো একটা আশ্চর্য ঘটনা আমরা ঘটতে দেখব, খুব আশ্চর্য একটা ঘটনা। আমরা ঢুকছি, এই জায়গাটা একটু খেয়াল করতে বলবো সবাইকে। এই প্যারাগ্রাফটা কেমন? আমরা ঢুকছি, এমন সময় একটা কয়েদ গাড়ি থেকে নতুন একদল বন্দি এসে হাজির। বন্দে মাতরম শব্দে জেলখানা কেঁপে উঠল। একটু এগিয়ে বাঁ হাতের শেষ ঘরটায় বন্দীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা। মেঝের ওপর শতরঞ্চি পাতা, ঘর ভর্তি লোক, ঘরে একটি মাত্র টেবিল এবং চেয়ার। চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। কাগজের ছবিতে হুবহু এই মুখ দেখেছি। সুভাষচন্দ্র বসু না? কয়েদ গাড়ি থেকে একটা করে দল এসে নামছে, আর তিনি ছুটে বাইরে যাচ্ছেন। তাদের জড়িয়ে ধরে বলছেন, তোমরা এসেছো? জাল দেওয়া জানলার কাছে ভেতরের বন্দিরা জেল ওয়ার্ডারদের চোখ এড়িয়ে মাঝে মাঝে এসে ভিড় করছিল, কিন্তু সেপাইদের চোখ পড়তেই হুড়মুড় করে তারা সেখান থেকে সরে যাচ্ছিল। একজন ডাক দিল, শোনো খোকা। খোকা বলাতে আত্মমর্যাদায় লাগলেও জানলার কাছে গেলাম। সেই ব্যক্তি কি বলছেন দেখো, বাড়িতে আমার বুড়ি মা আছে, কেঁদে কেঁদে মরে যাচ্ছে, তুমি খবর দিও আমি ভালো আছি। বাড়ির নম্বর নিয়েছিলাম, কিন্তু কুঁড়েমি করে শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। আজও তা বিঁধে থাকা কাঁটার মতো মাঝে মাঝে খচখচ করে ওঠে। জেলের দরজা পেরিয়ে যেন কেমন কেমন লাগলো। রাস্তায় রাস্তায় ফুঁসে ওঠা মানুষগুলো হাজির হচ্ছে এসে জেলখানার অন্ধকার গুহায়। কি পাবে তারা এখানে? অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান, ও তোর শিকল পরা ছল, শিকল পরে শিকল রে তুই করবি রে বিকল। বুঝলাম না, তবু মনটা একটু তাজা হলো। তাহলে এই যে বিপ্লবীরা, এই যে স্বাধীনতা আন্দোলনকারীরা, এরা যেন ছল করেই শিকল পরেছেন, যেন ইংরেজদের সঙ্গে ছলনা করেই তারা স্বেচ্ছাতেই বন্দিত্ব বরণ করে নিয়েছেন। কারণ তাদের এই বন্দিত্বের বিনিময়েই তারা ছিনিয়ে নেবেন ভারতবর্ষের স্বাধীনতা। সেই জন্যেই শিকল পরে তারা ইংরেজের শিকলকে বিকল করবেন। সেই জন্যেই ছলনা করে তাদের এই শিকল পরা। এরপর লেখক বলছেন, 3 মাস অসুখে অচেতন ছিলাম। এর মধ্যে বাসা বদল হয়েছে। উঠে এসেছি ফিরিঙ্গি পাড়ায়, কানা গলি ছেড়ে বউবাজারের বড় রাস্তায়, যে রাস্তায় থাকেন ডাকাতে কালী। কাকিমা দেখলাম একদম বদলে গেছেন। ছেলে মেয়ে নিয়ে তিনি ঘোরতর সংসারী। কাঁধ থেকে ভাবপ্রবণতার ভূত একেবারে নেমে গেছে। রাস্তায় কচ্ছিত কজাচিত জাল দেওয়া কয়েদ গাড়ি চোখে পড়ে। ভাঁটার টানে জোয়ারের জল নেমে যায় টলতে টলতে রাস্তায় বার হয়ে, কারণ তিনি দুর্বল, সবেমাত্র অসুখ থেকে উঠেছেন, ভারী অসুখ থেকে। কোথায় সেই ফেনিয়ে ওঠা জনসমুদ্র? পার্কে মিটিং নেই, বড় বাজারে পিকেটিং নেই, একেবারে নতুন চেহারা শহরের। দেখলে কে বলবে এই শান্ত নিরীহ কলকাতা 2 দিন আগে রেগে খুন হয়ে উঠেছিল? সব কিছুই বদলে গেছে। মনেই হয় না সামনের বড় রাস্তা কোনোদিন বন্দে মাতরম শব্দে মুখর হয়েছিল। ট্রামের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে বাস, ভিড় আছে রাস্তায়, ম্লান মুখ অফিস যাত্রীর অফুরন্ত মিছিল। চিনেপাড়া থেকে চোলাই করা বড় বড় মদের জ্বালা ধরে নিয়ে আসে আবগারি পুলিশ। দুবগলের নিচে ক্রাচ নিয়ে ঘোরে খোঁড়া ইনফর্মার। গাঁজা আফিংয়ের বেআইনি আড্ডাগুলো তার নখদর্পণে।
ধরা পড়া লোকগুলোর জামিন হয় জুতোর দোকানের মালিক চিং থাই। সারাদিন এইসব দাঁড়িয়ে দেখি। তাহলে এই যে 3 মাস তিনি ভারী অসুখে পড়েছিলেন, প্রায় অচৈতন্য হয়েছিলেন, সেই রকম অবস্থাতেই আমূল বদলে গেছে যেন কলকাতা শহরটা। সেই ভিড়, সেই জনসমুদ্র, সেই উত্তাল আন্দোলন সব যেন একেবারে থিতিয়ে গেছে। রাস্তায় হঠাৎই একটা দুটো কয়েদিদের ঠাসা কয়েদি গাড়ি চোখে পড়ে। এমনকি তাঁর সেই কাকিমা, তাঁর মাথা থেকেও যেন ভাবপ্রবণতার ভূত একেবারে নেমে গেছে। ছেলে মেয়ে নিয়ে তিনি ঘোরতর সংসারী এখন। লেখক অসুস্থ দুর্বল শরীরে টলতে টলতে দেখেন আগের মতোই, ঠিক আগেকার মতোই অফিস যাত্রীরা ক্লান্ত পায়ে ম্লান মুখে অফিস থেকে বাড়ি ফিরছে। গাঁজা আফিংয়ের বেআইনি আড্ডাগুলো পুলিশ এসে ভেঙে দিচ্ছে এবং যারা এই বেআইনি কারবার চালাচ্ছে, জুতোর দোকানের চীনা মালিক চিং থাই, তাদের জামিনদার হচ্ছেন। এই সমস্ত চেনা ছবি আবার ফিরে আসছে শহর কলকাতায়। বিকেলে গিয়ে বসি পার্সি চোখের ডাক্তারের চশমার দোকানে। রাস্তায় মোটরের নম্বর গুনি, এত লোক, তবু ফাঁকা ফাঁকা লাগে এই শহর। পাশে দাঁতের হাসপাতালের নিচে ইহুদিদের যেন কি একটা পরব মানে উৎসব। জানলার ফাঁক দিয়ে গরম গরম হাতে তৈরি রুটি বিলি হচ্ছে দুস্থ ইহুদিদের জন্য। ঘুড়ির জন্য মাঝে মাঝে লগি হাতে রাস্তায় ছুটি। বাদাম আখরোটের দোকানের সামনে সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকি। হাঁটতে হাঁটতে ফুটপাথের চৌখুপি ঘর গুনি। গির্জায় রবিবারের স্কুল বসে। সকালবেলায় মাঝে মাঝে গেটের সামনে পেরি সাহেব কেরোসিন কাঠের বাক্সের ওপর দাঁড়িয়ে ভাঙা বাংলায় অ্যাকর্ডিয়ন বাজিয়ে খ্রিস্ট সঙ্গীত করেন, আর তার সাঙ্গপাঙ্গরা বিলি করে লাল মলাটের চটি বই, মথি লিখিত সুসমাচার, অর্থাৎ যীশু খ্রিস্টের বাণী, যেটা সবসময় চার্চের সামনে আমরা বিলি হতে দেখি। এবারে দেখো একটা অদ্ভুত টুইস্ট আছে এই জায়গাটায়। এই যে রামদুলাল বাবু, যিনি কংগ্রেসের ডিকটেটর, যিনি জেলে গিয়েছিলেন বলে লেখক সেদিন আনন্দিত, রোমাঞ্চিত এবং গর্বিত হয়েছিলেন, সেই রামদুলাল বাবুর স্বরূপটা ঠিক কেমন? হঠাৎ একদিন বাড়ির সামনে দেখা হয়ে গেল জেল ফেরত পুরনো বাড়িওয়ালা রামদুলাল বাবুর সঙ্গে। গোমরা মুখ দেখে মনে হয় না গলায় কোনোদিন আবেগ ভরে মালা দেওয়া হয়েছিল। দুঃখ করে বললেন দাদুকে, আর বলেন কেন, মিছিমিছি জেলে যাওয়া হলো। কর্পোরেশনের নতুন নিয়ম হয়েছে, জেলে গেলে আর মাইনে বাড়বে না। কি মুশকিল বলুন তো, শুধু শুধু কটা মাস জেল ভোগ করতে হলো। ও, এই জন্য জেলে গিয়েছিলেন, মাইনে বাড়াবার জন্যে? নিজের ওপরেই রাগ হলো। কি বোকা আমি, এই লোকটার জন্য এতদিন গর্ব করে বেরিয়েছিলাম। তাহলে সত্যিকারের স্বাধীনতা সংগ্রামীও যেমন ছিলেন, তেমনি যারা ভান করছেন স্বাধীনতা সংগ্রামের, যারা মিথ্যে স্বাধীনতা সংগ্রামী, যারা মানুষকে ঠকাচ্ছিলেন, সেই রকম মানুষও কিন্তু বিরল ছিল না। লেখকের নিজের চোখে দেখা তাঁরই বাড়িওয়ালা রামদুলাল বাবু এই রকমই একজন, যাকে একদিন গলায় আবেগ ভরে মালা দিতে দেখেছিলেন তিনি, যার জেল যাবার জন্য লেখক নিজে গর্বিত হয়েছিলেন। সেই মানুষটাকে তিনি বলতে শুনছেন যে মাইনে বাড়াবার জন্যই ছল করে, চালাকি করে, কৌশল করে তিনি জেলে গিয়েছিলেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কর্পোরেশন থেকে নতুন নিয়ম করা হয়েছে যে জেলে গেলে আর মাইনে বাড়বে না। শুধুই বেকার কয়েকটা মাস তার জেল খাটা হলো। যখন নিজের মুখে শুনছেন এই কথাগুলো লেখক, তখন তার নিজের ওপরেই রাগ হচ্ছে প্রচণ্ড, তার বোকামির জন্য, যে এককালে এই লোকটার জন্যই আমি গর্ববোধ করেছিলাম। কিন্তু সত্যিই তো, মানুষ কি করে জানবে যে কে কি উদ্দেশ্যে কি করছে? সুতরাং লেখক যখন পরে বুঝতে পারছেন, যখন তিনি নিজেকেই দোষারোপ করছেন, আমরা কিন্তু তাকে দোষারোপ করতে পারছি না, কারণ তিনি তো ভালো ভেবেই
রামদুলাল বাবুর জন্য গর্বিত বোধ করেছিলেন। কে জানতো মানুষটা এইরকম প্রতারক। ফুটপাথে ছবি বিক্রি হয়, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, যতীন দাসের ছবি। নেভেনি আগুন, ছাই চাপা হয়ে সে আগুন জ্বলছে, উল্কার মতো মাঝে মাঝে আকাশ থেকে খসে পড়ছে। মেছোয়া বাজার, চট্টগ্রাম, মেদিনীপুর, খবরের কাগজে প্রথম পাতায় আগুনের হলকার মতো এক একটা খবর। বোমার আওয়াজে কেঁপে ওঠে লালদিঘির দপ্তর। সারা বাংলাদেশকে কাঁদিয়ে ফাঁসি যায় রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, আরও অসংখ্য শহীদ। মাঝে মাঝে এক একটা দমকা হাওয়ায় কলকাতার গুমোট ভাঙে, তারপরেই সব চুপচাপ। সন্ধেবেলায় রাস্তায় হেঁকে যায় তোপসে মাছ, বেলফুলের মালা, কুলপি বরফ। জেল থেকে ফিরে এসে শশাঙ্কর খদ্দরধারী দাদা মিলের ধুতি পরে কলেজে যায়, ঘরের দরজা এঁটে পরীক্ষার জন্য পড়ে। বাইরের ঘরে বাবার কাছে আসেন এক সরকারি উকিল। তিনি বলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার গল্প। ঘরে আর কারোর থাকার হুকুম নেই। পর্দার পেছনে দাঁড়িয়ে আমি আর দাদা লুকিয়ে লুকিয়ে শুনি। ভদ্রলোক বলেন একেবারে মশগুল হয়ে, যেন তিনি সূর্য সেনেরই দলের লোক। গণেশ ঘোষের লেখা কবিতা সুর করে পড়েন। কল্পনা দত্তের ডায়েরি থেকে পাতার পর পাতা মুখস্থ বলে যান। মুগ্ধ বিস্ময়ে আমরা বসে শুনি। অসাধারণ বলার ক্ষমতা ভদ্রলোকের। কাহিনী যে কখন শেষ হয়ে যায় খেয়ালই থাকে না। মাঝে মাঝে পর্দার পেছনে ধরা পড়ে গিয়ে বকুনিও খাই। তাহলে দেখো, এই যে সরকারি উকিল, পরে আমরা পাবো ডেফিনেটলি, তিনি কিন্তু চাকরি করছেন সরকারের। তিনি কিন্তু যারা স্বাধীনতা সংগ্রামী তাদের কারোর কারাদণ্ডের, কারোর ফাঁসির হুকুম আদায় করছেন জজ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। অথচ সেই তিনিই যখন অন্য লোকের বাড়ি যাচ্ছেন, তখন তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা এমন দরদের সঙ্গে বলছেন যেন সূর্য সেন তাঁরই আত্মীয়। কল্পনা দত্তের ডায়েরি থেকে তিনি পাতার পর পাতা মুখস্থ বলে যাচ্ছেন। শুনে মনে হচ্ছে যে তার মতো দেশভক্ত আর বুঝি দুটি নেই। অথচ তিনি কিন্তু যেই বাইরে বেরোচ্ছেন, সঙ্গে সঙ্গে তিনি সরকারের লোক, সরকারের হয়ে তিনি কাজ করছেন। পাহাড়তলি, ধলঘাট, কালারপোল যেন কুরুক্ষেত্রের এক একটা উপাখ্যান। সূর্য সেন আর অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং আর গণেশ ঘোষ, কল্পনা দত্ত আর প্রীতি ওয়াদ্দেদার যেন কুরুক্ষেত্রের এক একজন মহারথী। নেই তাদের অক্ষৌহিণী সেনা। অক্ষৌহিণী সেনা অর্থাৎ শ্রীকৃষ্ণের যে সেনাবাহিনী, যা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনকে দিয়েছিলেন। তারা বোঝাতে চেয়েছিল অসির বিরুদ্ধে চাই অসির ঝঞ্ঝনা। সরকারি উকিল চলে যাবার পর রাগে হাত নিষ্পিস করে। লোকটা একজন পয়লা নম্বরের ভণ্ড, মুখে এক মনে এক। গল্প বলবার সময় দেশকে ভালোবাসার কত কথাই না সে বলে। সূর্য সেনদের জন্য দরদ যেন তার উথলে উঠছে। কিন্তু এরপরই বাড়ি ফিরে গিয়ে লোকটা বাংলার বীরেদের ফাঁসি কাটে ঝোলাবার জন্য আইনের পাতা ঘাঁটতে বসবে। এরা মানুষ না আর কিছু। আমি আর দাদা দেয়ালের ছবির কাছে প্রার্থনা জানাই, ঠাকুর সূর্য সেনকে ওরা যেন খুঁজে না পায়। রাস্তায় গণৎকারের কাছে হাত দেখাতে বসি। দেশ স্বাধীন হবে কবে? গণৎকার গম্ভীর হয়ে আঁকযোগ করে বলে 2.5 বছর পরে। তারপর কত 2.5 বছর কেটে গেল। অর্থাৎ ছোট্ট করে লেখক কিন্তু এখানে গণৎকার বা জ্যোতিষীদেরও একটু হালকা বিদ্রুপ করে নিলেন, যে তারাও কিভাবে লোক ঠকায়, হাত দেখিয়ে আঁকযোগ করে কতই না হিসেব নিকেশ করে কত কিছুই বলে। সমস্তটা মিথ্যে, সমস্তটা মানুষকে বোকা বানাবার এক একটা কল মাত্র। তাই লেখক বলছেন, তারপর কত 2.5 বছর কেটে গেল। গণৎকারদেরও কত ভুলই না বদলালো। তারা কখনো বেকারদের হাত দেখে বলল চাকরি হবে কি না, কখনো ভয় পালানো লোকদের বলল জাপানি বোমায় প্রাণ যাবে কি না। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেছে তো। কলকাতার মরা গাঙে বার কয়েক ছোট বড় ঢেউ এসে লাগলো বটে, কিন্তু বান ডাকলো না আর।
কাকার জুট অফিসের চাকরি গেল, সরকারি অফিসে বাবার মাইনে কাটা গেল। ছাপোষা সব সংসারেই দাউ দাউ করে জ্বলে উঠল অভাবের আগুন। সস্তা ভাড়ায় দেড়খানা ঘরে কোনো রকমে মাথা গুঁজে কোণঠাসা হয়ে উঠে যেতে হলো শহরতলিতে। অর্থাৎ ঠিকঠাক শহরে আর থাকা গেল না, শহরতলিতে উঠে যেতে হলো কম ভাড়ায় দেড়খানা মাত্র ঘরে। কারণ এই যে আন্দোলন হচ্ছে, সরকার সেজন্য লোকেদের মাইনে কাটছে, চাকরি যাচ্ছে লোকেদের। আন্দোলন করছে একদল মানুষ, আর সাধারণ নিরীহ শান্ত ছাপোষা গৃহস্থের সংসারে অভাবের আগুন জ্বলে উঠছে। এই বছরে লেখক বলছেন আপন করে নিয়েছে এই শহর। আকাশের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই অনেক দিন। বিকেলবেলায় ট্রাম রাস্তায় এসে মাঝে মাঝে চকিতে দেখা হয়ে যায়, তাও পুরো আকাশ নয়, কুমড়োর ফালির মতো এক একটা টুকরো। বিকেল বেলায় পথ চলতি লোকের ভিড়ে মিশে যায়। মজা লাগে লোকের মুখের দিকে তাকাতে, তাদের ভাবনা ফুটে ওঠে তাদের মুখের বিচিত্র রেখায়। এই জায়গাটা একটু দেখে নেবে। সত্যি তো, আমাদের মুখের বিচিত্র রেখায় কিন্তু আমাদের মনের ভাবনা প্রতিফলিত হয়। কারো মুখে বিরক্তির ছাপ, কারো মুখে দুশ্চিন্তার ছায়া, কারো চুল পরিপাটি করে আঁচড়ানো, উল্টো করে জামা পড়েছে কেউ। একা চলতে চলতে কারো হয়তো মনে পড়ে গেছে খুব হাসির একটা কথা, আপন মনে হেসে উঠে হঠাৎ লজ্জা পেয়ে চারিদিকে তাকিয়ে নেয়, কেউ দেখে ফেলেনি তো। একই রাস্তায় পাশাপাশি চলে এমনি নানা জাতের রকমারি মানুষ। চেহারা বদলে যাচ্ছে শহরের। অজগরের পেটের মতো ফুলে ফেঁপে ওঠে কলের কলকাতা। জমি জায়গা হারিয়ে শহরে আছড়ে পড়ে গাঁয়ের মানুষ, কাজের জন্যে, দুমুঠো ভাতের জন্যে। বেহুলার ভাসানে যে ছেলেটা লক্ষিন্দর সাজত, সে এখন চিনির কলে কাজ নিয়েছে। তাহলে গ্রামে গঞ্জে যেখানে যত অভাব হচ্ছে, জমি জায়গা দখল হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না মানুষ, তারা সব ঠেলে উঠছে শহর কলকাতায়। কলকাতা শহর অজগরের পেটের মতো ফুলে ফেঁপে উঠছে। যে এককালে যাত্রা করত, যাত্রাপালায় সে হিরো সাজত, সেই এখন কিনা চিনির কলে কাজ নিয়েছে। কালাপানি পেরিয়ে, কালাপানি অর্থাৎ সমুদ্র, কালাপানি পেরিয়ে হঠাৎ খবর এলো আন্দামানের বন্দিরা অনশনে। চোখের আড়াল হবার পর যারা ভুলে গিয়েছিল এতদিন, তাদের বুকের মধ্যে কেমন করে উঠল। স্কুল কলেজ ছেড়ে ছেলে মেয়ের দল বার হয়ে এলো রাস্তায়। তাজা রক্তে হাত রাঙালো লালমুখো সার্জেন্ট আর লাঠিয়াল পুলিশ। তবু ফুঁসে ওঠা জনতার সেই ঢেউ বন্দীদের ছিনিয়ে নিয়ে এলো স্বদেশের মাটিতে। তাহলে ওই যে লেখক বলছেন, শহর কলকাতার সেই তুমুল আন্দোলনটা হয়তো নেই, কিন্তু মাঝে মাঝে একটা করে ঢেউ ওঠে। যেরকম আবার ঢেউ উঠল, খবর এলো যে কালাপানির বন্দিরা আন্দামানের সেলুলার জেলে যারা বন্দি তারা অনশনে বসেছেন। মানুষ ক্ষেপে উঠল আবার। রক্তে হাত রাঙালো ইংরেজ পুলিশের দল, কিন্তু সেই সমস্ত বাধা নিষেধ প্রতিবন্ধকতা উপেক্ষা করে দেশের মানুষ তার দেশের বীর সন্তানদের ছিনিয়ে নিয়ে আসলো কালাপানির আন্দামানের জেল থেকে স্বদেশ ভূমিতে। ঢেউ আবার মিলিয়ে যায়, থমথম করে কলকাতার রাস্তা। মাঝে মাঝে মিটিং হয় পার্কে, চায়ের দোকানে তর্ক চলে, রাস্তায় ঝিলিক দিয়ে যায় একটা নতুন নিশান, লাল সালুর তৈরি, অর্থাৎ কমিউনিস্ট পার্টি তৈরি হচ্ছে, জেগে উঠছে সর্বহারাদের দল যারা। তার মাঝখানে কাস্তে আর হাতুড়ির হাতে হাত দেওয়া ছবি। যারা সেই নিশান বয়ে নিয়ে যায় তারা কারখানার মজুর। হেঁকে বলে তারা, ইনকিলাব জিন্দাবাদ। হাত মুঠো করা তাদের আওয়াজ যেন বজ্রের কানেও তালা ধরায়। মুখে মুখে রটে যায় একটা নাম, কমরেড লেনিন। একটা তারিখ, 1 মে, অর্থাৎ মে দিবস। কারখানায় যতক্ষণ খুশি তুমি শ্রমিকদের খাটাতে পারবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শ্রমিকরা খাটবে। তাদেরও কয়েকটা ছুটির দিন নির্দিষ্ট থাকবে, তাদেরও থাকবে নির্দিষ্ট অধিকার।
যুদ্ধ বাঁধবে বাঁধবে করে একদিন বেঁধে যায়। ঘরের কাছে এগিয়ে আসে তার হুঙ্কার। অন্ধকারে দেয়ালে দেয়ালে কারা এঁটে দেয় গোটা গোটা হরফের নিষিদ্ধ ইস্তাহার। এরপরে হচ্ছে সেই শেষ যে রাজনৈতিক আন্দোলন। অন্ধ রাগে ফেটে পড়ে কলকাতার রাস্তা। 42 সালের আগস্টের কলকাতা, অর্থাৎ ইংরেজ ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ট্রাম উঠছে, এবার লাঠি নয় গুলি চলছে রাস্তায়। বাচ্চা বাচ্চা ছেলেদের ভয় ডর নেই, ইট হাতে নিয়ে বন্দুকের সামনে দাঁড়াচ্ছে, বলছে ইংরেজ ভারত ছাড়ো। দিকবিদিক জ্ঞান শূন্য সেই আগুন জ্বলতে জ্বলতে একদিন ছাই হয়ে নিভে গেল। কলকাতার ফুটপাথে সেদিন মরা মানুষের ভিড়ে পা পাতা যায় না। গ্রামগুলো সব পেটের জ্বালায় উঠে এসেছে শহরে। মরা ডিঙিয়ে রাস্তা হাঁটতে হয়, বাতাসে দুর্গন্ধ, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। পচ ধরেছে কলকাতার শরীরে, অর্থাৎ 50-এর মন্বন্তরের কথা। সবাই আমরা যেটা জানি 1943-44 সালে যে ভয়াবহ দুর্ভিক্ষের কারণে গোটা বাংলার প্রায় 2/3 মানুষ শেষ হয়ে গেছিল। তাদের সৎকারও করা সম্ভব হয়নি লোকবলের অভাবে। রাস্তায় রাস্তায় জমে উঠেছিল মৃত মানুষের স্তূপ। চাষির গোলার ধান জমিদার জোতদারদের মুঠোয়, জেলেদের নৌকো সরকারের হাতে আটক। গায়ে চাল নেই, অভাবী মানুষগুলো তাই অন্যের সন্ধানে ছুটেছিল শহরের দিকে। গায়ের বীজ বোনা মাঠে যখন ধানের শীষ আবার পেকে উঠল, তখন শোকে তাপে পোড়া মানুষগুলো আবার ফিরে গেল গায়ে। মায়েরা গেল কোল খালি করে, মেয়েরা গেল হাতের লোহা ঘুচিয়ে। অর্থাৎ এই যে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন বা এই যে সরকারের দমনপীড়ন নীতি, তাতে কত মানুষ যে মারা গেল, বা এই যে দুর্ভিক্ষের বলি হলো কত তাজা প্রাণ, সেই সমস্ত শোক তাপ জ্বালা বুকে নিয়ে গ্রাম ত্যাগী মানুষগুলো আবার ফিরে চলল গ্রামের দিকে। কারণ তাদের ধানের বীজ বোনা মাঠে ফসলের শীষ পেকে উঠছে, যে ফসল তুলতে হবে। যেমন ছিল তেমনি থাকলো কলের কলকাতা। চালের দোকানে কিউ, কাপড়ের দোকানে কিউ, মানে লাইন, লম্বা লাইন। কারণ অভাবের তখনও শেষ হয়নি, যুদ্ধ বেঁধে গেছে তো ইতিমধ্যে, সেই জন্যই অভাবটা দিনকে দিন আরো মারাত্মক হয়ে উঠছে। আলো নেভানো রাত্রির, অর্থাৎ যাকে আমরা বলি ব্ল্যাক আউট, অর্থাৎ সেই আলো দেখতে পেলেই কিন্তু বিদেশি বিমান বোমা বর্ষণ করবে। সেজন্য রাত্রির হলেই সব জায়গার আলো নিভিয়ে দেওয়া হতো। দিনের বেলায় জাপানিরা বোমা ফেলে গেল ডালহৌসি আর খিদিরপুরে, মাছির মতো ঝাঁকে ঝাঁকে মরল ডকের মজুর। তবুও কোনো সাড়া নেই কলকাতার। মাঝে মাঝে 2-4 বার চোখ খুলে তাকালেও মুখ বুজে ঝিম মেরে পড়ে থাকলো কলের কলকাতা। রাস্তায় রাস্তায় আলোর চোখ থেকে খসে পড়ল ঠুলি। লড়াই শেষ, বুঝিয়ে দেওয়া হলো গড়খাই, মাটিতে মিশিয়ে দেওয়া হলো ব্যাফল ওয়াল, লালকেল্লায় বন্দি হলো আজাদ হিন্দ ফৌজ। হঠাৎ শহরের কি হলো কে জানে, কেন ঝিমিয়ে পড়ল শহর কলকাতা। ক্লাইভ স্ট্রিটে দাঁড়িয়ে আছি, ছাত্রদের এক বিরাট মিছিল। সেই মিছিল হাত ধরাধরি করে উঠছে 3-3টে নিশান, কংগ্রেস, মুসলিম লীগ আর ছাত্র নওজওয়ানের। রাস্তা আটকে দাঁড়িয়ে আছে মাথায় হেলমেট লাগানো টমি গান আর রাইফেলধারী পুলিশ। দুপাশে বড় বড় আকাশ ছোঁয়া ইমারত। ডাকাত ক্লাইভের বংশধর শ্বেতাঙ্গ বোম্বেটেদের বড় বড় সাইনবোর্ড ঝুলছে বাড়িগুলোর গায়ে। চটকল আর ব্যাংক, খনি আর বাগান, জাহাজ আর রেলের সওদাগরি অফিস। ওপরতলার জানলা দিয়ে ক্রুদ্ধ চোখে কালা আদমিদের উদ্ধত মিছিলের দিকে তাকিয়ে আছে ধনকুবের বড় বড় সাহেব। তাদের আশেপাশে হাজির 2-4টে কালো মুখ, কোটিপতি, মারোয়ারি আর গুজরাটি বেনে। তাহলে যারা সুবিধেবাদী, যারা গুজরাটি মারোয়ারি, তারাও কিন্তু কালো চামড়ারি, কিন্তু তারা গোড়া চামড়াদের ধ্বজাধারী, তাদের ধামাধারী। সেই জন্য তাদের কোনো ক্ষতি হয় না। সেজন্য যখন এই কালো চামড়ার উদ্ধত মানুষগুলোর মিছিল বেরোয়, তাদের দিকে
ভীষণ রাগের চোটে তাকিয়ে থাকে এই ইংরেজরা, আর তাদের পাশে দাঁড়িয়ে তাদের ধামা ধরে থাকে এই গুজরাটি আর মারোয়ারিরা, যারা শুধু ইংরেজদের তোষামত করেই আজকে কোটিপতি হয়েছে। হঠাৎ সামনের সশস্ত্র পুলিশ ব্যাটন হাতে ঝাঁপিয়ে পড়ল মিছিলের ওপর, যে মিছিলে একসঙ্গে 3টে পতাকা নিয়ে চলছিল মানুষ। গর্জে উঠল কাঁদুনে বোমা। রাস্তার ওপর পুঁথিপত্রের ছেঁড়া পাতাগুলো ছড়িয়ে রক্তাক্ত দেহগুলো কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে পিছু হটে গেল বাচ্চা ছেলেদের মিছিল। যাবার সময় শুধু চেঁচিয়ে জানান দিয়ে গেল, আবার ফিরে আসব। সন্ধ্যের আগে সারা শহরে রটে গেল সেই খবর। রাগে রিরি করে উঠল তামাম শহর কলকাতা। অলিগলি থেকে, বস্তি মাঠকোটা থেকে পিলপিল করে বেরিয়ে এলো মানুষ। আগুনের ভাঁটার মতো জ্বলছে চোখ, যে যা পেয়েছে তাই নিয়ে দাঁড়িয়েছে রাস্তায়। সে রাত্রিরে গুলি চলল মেছো বাজারের মোড়ে, তারপর বেপরোয়া কয়েকটা দিন, রাগের দিশেহারা কয়েকটা রাত্রির। ডাস্টবিনগুলো এনে দাঁড় করানো হলো রাস্তার মাঝখানে, তৈরি হলো নিরস্ত্র জনসাধারণের ব্যারিকেড। সারা শহর ধোঁয়ায় ধোঁয়া। ইংরেজের যেখানে যা চিহ্ন, যেখানে যা প্রতীক, তা মুছে দেবার জন্য পাগল হয়ে উঠল শিকল পরা মানুষ। ভয়ে গর্তে ঢুকে গেছে লাল পাগড়ি পুলিশ। মিলিটারির হাতে দেওয়া হয়েছে কলকাতাকে সামাল দেবার ভার। লাঠিকে হটিয়ে দিয়ে বন্দুক হয়েছে রাজা। ওয়েলিংটনের মোড়ে, হাজরার মোড়ে টমি গান, ব্রেন গান বাগিয়ে ওত পেতে বসে আছে গোড়াপল্টন, অর্থাৎ আর্মি নামিয়ে দেওয়া হয়েছে। মিলিটারি সৈন্য পুলিশের জায়গা দখল করেছে। মিলিটারি লরির একা যাবার উপায় নেই, তাই রাইফেল উঁচিয়ে চলে দল বাঁধা কনভয়। তবু রেহাই নেই। পুঁচকে পুঁচকে ছেলেরা হামাগুড়ি দিয়ে ছুটে গিয়ে ঠিক আগুন লাগিয়ে দেয়। শিখে নিয়েছে তারা সমস্ত প্যাঁচ। গুলি ছুঁড়লে থামের পাশে আড়াল নেয়, গুলি লাগলে জয় হিন্দ বলে উল্টে পড়ে মাটিতে। অর্থাৎ বুকে গুলি লাগবে তবু ভালো, কিন্তু ইংরেজদের শাসন আর মেনে নেব না। সে এক দুরন্ত লড়াই। বন্দুকের মুখোমুখি হয় দুঃসাহসী ইঁট আর শুধু হাত। লড়াই চলে পাঁচ মাথা আর মানিকতলায়। লড়াই চলে পোড়াবাজার আর রাসবিহারীর মোড়ে। সার সার মিলিটারি লরি পুড়ছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিশাল চওড়া রাস্তায়, পুড়ছে সাহেবদের চা কোম্পানির গাড়ি। ধোঁয়ায় ধোঁয়া হয়ে আছে গোটা তল্লাট। মাঝে মাঝে সাঁজোয়া গাড়িতে সর্বাঙ্গ ঢেকে হুস হুস শব্দে ছুটে যাচ্ছে রাইফেলধারী গোড়াপল্টন। গুলি চলছে বেপরোয়া, তবু রাস্তায় ভিড় কমে না। যেখান থেকে যে পেরেছে খসিয়ে নিয়েছে বড় বড় লোহার ডান্ডা। মাটিতে ঘ্যাঁসটানি লেগে তাতে হিস হিস শব্দ উঠছে। অর্থাৎ যে যা পেরেছে সেগুলোকেই অস্ত্র বানিয়ে ইংরেজদের দিকে ধেয়ে যাচ্ছে। করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। ময়লা কাপড় পরা অগণিত মানুষ দাঁড়িয়ে, তারাই আজ রাস্তার রাজা। তাদের বিনা অনুমতিতে কোনো গাড়ির যাবার হুকুম নেই। যে কোনো গাড়ি দাঁড় করাচ্ছে, জরুরি কাজ আছে বোঝাতে না পারলে ফিরিয়ে দিচ্ছে। ছেলের হাত ধরে বাপ দাঁড়িয়ে আছে। গুলি চলুক, পরোয়া নেই। ছেলের হাতের মোয়া নয় স্বাধীনতা। শয়তানের হাত মুচড়ে ছিনিয়ে নিতে হবে দেশের স্বাধীনতা। ফুটপাথে ভিড় জমিয়ে খেলা দেখাতো যে লোকটা, চৌরঙ্গীর রেস্তোরাঁয় বয়ের কাজ করতো যে ছেলেটা, শিয়ালদার বাজারে যে লোকটা ঝাঁকামুটের কাজ করত, যে ছেলেটা হোয়াইটওয়ের তলায় বসে জুতো বুরুশ করত আর বলতো এমন পালিশ হবে বাবু জুতোয় মুখ দেখতে পাবেন, তারা সবাই এসে দাঁড়িয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তায়। অর্থাৎ এরা কিন্তু কেউ তথাকথিত স্বাধীনতা সংগ্রামী নয়, কিন্তু এরা জানে স্বাধীনতা সংগ্রামের অর্থটা, যে স্বাধীনতা ছেলের হাতের মোয়া নয়, স্বাধীনতা কেউ আমাদের হাতে তুলে দেবে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে শয়তান ইংরেজ শাসকের হাত থেকে। ফলে সবাই এক কাট্টা হয়েছে। এবার সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছে। রাস্তা আজকে তাদের দখলে। গুলি চলুক, পরোয়া নেই। গুলি খাবো, তবু স্বাধীন হয়েই ছাড়বো। কার্জন পার্কে তিল ধারণের জায়গা নেই। গুর্খা আর গোড়াপল্টন যত পা পেছোয়, ক্ষুব্ধ জনসমুদ্র তত পা এগোয়।
ট্রামের গুমটির কাছাকাছি আসতে পারলেই বিলিতি হোটেল আর দোকানগুলোর মোটা কাঁচ ইট লেগে ঝনঝন করে ভেঙে পড়ে। ধর্মতলার চৌমাথা থেকে দূরে দেখা গেল একটা মিছিল, লাল, সবুজ আর 3 রঙার নিশান গিঁট দিয়ে বাঁধা। এগিয়ে এলো মিছিল, যাবে দক্ষিণে। হঠাৎ 3টে ছুটন্ত মিলিটারি ট্রাক রাস্তার পাশে থেমে গেল। লাফ দিয়ে নেমে পড়ল 3 গাড়ি পল্টন। রুখে দাঁড়িয়ে বুক টিপ করে তারা রাইফেল উঁচিয়ে ধরল। খবরদার, আর এক পা এগিয়েছ কি? রুদ্ধ নিঃশ্বাসে দাঁড়িয়ে আছি। কি করবে মিছিলের আগের লোকগুলো? এগিয়ে যাবে? গুলির মুখে প্রাণ দেবে? জয় হিন্দ আওয়াজ তুলে বুক টান করে লোকগুলো পা বাড়ালো সামনের দিকে। কি হলো? বীরপুঙ্গব পল্টনেরা যে সভয়ে সরে দাঁড়ালো দুপাশে। গুলি করার হুকুম ছিল, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে সাহসে কুলোয়নি তাদের। মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে গুলি চলছে কার্জন পার্কের দিকে। তারই মধ্যে একটি বাচ্চা ছেলে দেখি একটা লাঠির আগায় ছেঁড়া ন্যাকড়া জড়িয়ে মশাল জ্বালিয়েছে। মশালটা নিয়ে আস্তে আস্তে সে রাস্তা পার হলো। সামনে মিলিটারি ট্রাক দাঁড়ানো, তবু ভ্রুক্ষেপ নেই। কাছেই সাহেবদের একটা হোটেল, 1 তলার দরজা জানলা আঁটা। ছেলেটা হাতে মশাল নিয়ে থামবে ওপরে উঠল। তারপর জ্বলন্ত মশালটা ছুঁড়ে ফেলে দিল ভেতরে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সাহেবদের ভয়ার্ত চিৎকার। তারপর ছেলেটা থামবে, আস্তে আস্তে নিচে নেমে এলো। মিলিটারি লরিটার দিকে ক্রুদ্ধ চোখে একবার তাকিয়ে কপালের ঘাম মুছতে মুছতে যখন সে চৌমাথায় এসে পৌঁছলো, তখন লুঙ্গি পরা এক ফলওয়ালা ঝুড়ি হাতে ছুটতে ছুটতে এসে তার হাতে একটা কমলালেবু গুঁজে দিয়ে গেল। কমলালেবুটা ছাড়াচ্ছে এমন সময় পেছন দিক থেকে গুলির একটা শব্দ। ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। মেডিকেল কলেজ হাসপাতালে মিনিটে 1 জন করে বুলেট বেঁধা লোক আসছে। কাউকে কাউকে হাসপাতালে না নামিয়ে সোজা নিয়ে যাওয়া হচ্ছে মর্গে, অর্থাৎ তারা আর বেঁচে নেই। যাদের আত্মীয় স্বজন আছে তাদের ঘিরে হাসপাতাল জুড়ে বুক ফাটা চিৎকার উঠছে। একজন ধুতি পাঞ্জাবি পরা লোক ঢুকতে চাইছিল এমার্জেন্সির ভেতর। ভলেন্টিয়াররা কিছুতেই ঢুকতে দেবেন না। দেখুন মশাই, ভিড় বাড়াবেন না। লোকটাও নাছোড়বান্দা, আমার দরকার আছে। ভলেন্টিয়ার ছেলেটি এবার চটে গেল। কি দরকার শুনি? লোকটা খুব শান্তভাবে বলল, গুলি লেগেছে আমার। গুলি লেগেছে? দেখি। লোকটা পেছন ফুলল। পিঠের দিকে জামা আর কাপড় রক্তে ভেসে যাচ্ছে। কোড়ে আঙুল সমান ছ্যাঁদা হয়ে গেছে পিঠটা। বলেননি কেন এতক্ষণ? হেঁটে এসেছেন কেন? বলে হন্তদন্ত হয়ে ভলেন্টিয়ার ছেলেটি খাটের ওপর লোকটিকে শুইয়ে ধরাধরি করে ভেতরে নিয়ে গেল। গুলি খেয়ে লোকটি ভয় পায়নি। তার লজ্জা গুলিটা বুকে না লেগে পিঠে এসে লেগেছে বলে। পিঠে গুলি দেখে লোকে না ভেবে বসে সে ভয়ে পালাচ্ছিল। তাহলে এই রকমই ছিল তখনকার দিনের মানুষের মানসিকতা, যে গুলি খাবো কিন্তু যেন বুকে গুলি লাগে, পিঠে নয়। রাজাবাজার বস্তিতে শহীদ হলো কদম রসুল। পরদিন সন্ধেবেলা বস্তির সবাই দড়ির ভাঙা খাটিয়াগুলো রাস্তায় টেনে মিটিং করলো। সবাই 2-4 পয়সা করে চাঁদা দেবে। বাঁচিয়ে রাখবে তারা কদম রসুলের অসহায় কাচ্চা বাচ্চাদের। পয়সা দেবে যারা সারাদিন রিক্সা টানে, বিড়ি বাঁধে, ফেরি করে জিনিস বেচে, কলকারখানায় কাজ করে। মরদ ছিল কদম রসুল। গ্যাস কোম্পানির ইউনিয়নের একজন পান্ডা ছিল সে। মালিকের চোখ রাঙানিকে কখনো ভয় করেনি। দিল ছিল তার। বস্তির সবাই তাকে ভালোবাসে। কদম রসুলের বাচ্চা ফুটফুটে মেয়েটা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সকলের মুখের দিকে। কোথায় গেছে তার আব্বাজান? শুধু মানুষ খুন নয়, জানোয়ারগুলো লুটের রাজত্ব চালায়। পানের দোকান থেকে ছিনিয়ে নেয় টাকা পয়সা, মণিহারি দোকান থেকে দামি জিনিস, বস্তি থেকে হাঁস মুরগি। রাত্রিরে জ্বলন্ত আগুনের আলোয় তারা রাইফেল আর টমিকানের মুখে শিকার করে বেড়ায় নিরস্ত্র মানুষ। গুলি লেগে দোতলার বারান্দায়
লুটিয়ে পড়ে 6 বছরের কচি মেয়ে। অর্থাৎ নির্বিচারে দমন পীড়ন চলেছে, নির্বিচারে অত্যাচার চলেছে, শাসনের নামে শোষণ চলেছে, যেখানে সাধারণ মানুষ, ছোট্ট বাচ্চা কেউই রেহাই পাচ্ছে না। যখন উঠে দাঁড়ালো সারা শহর, বসে থাকলেন পাকা চুল নেতারা। শুধু বসে থাকলেন না, গুন্ডা দুর্নাম দিয়ে বসিয়ে দিলেন তারা গোটা শহরের মানুষকে। আস্তে আস্তে আলগা হয়ে গেল মুঠো। ট্রাম গাড়ি আবার চলতে লাগলো, যেখানকার সেখানে ফিরে গেল ডাস্টবিন। পান খেয়ে ঠোঁট লাল করে লাল দিঘির দিকে অফিস যাত্রীর দল আবার পা বাড়ালো। কিন্তু ইংরেজের টনক নড়ে গিয়েছিল। সেপাই শান্তিও আর তার বাধ্য নয়। এবার মানে মানে সরে পড়াই ভালো, নইলে কপালে অনেক দুঃখ। ইংরেজ গেল, কিন্তু যেতে যেতে রাস্তায় বেশ কিছু কাঁটা ছড়িয়ে দিয়ে গেল। তারপর বছর না যেতে দেশ ভাগ, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি চলল কলকাতার রাস্তা জুড়ে। মৃত্যুকে এত বিভৎস হতে কেউ কখনো দেখেনি। ভরে গেল রাস্তা চালচুলোহীন উদ্বাস্তু মানুষের ভিড়ে। তাহলে যখন সাংঘাতিকভাবে সশস্ত্র আন্দোলন চলছে, তখন যারা পাকাচুল নেতা, যারা অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা, তারা চাইলেই এই আন্দোলনটাকে একটা সঠিক দিশা দিতে পারতেন। তারা সেটা করলেন না, বরং এই আন্দোলনকারীদের গুন্ডা দুর্নাম দিয়ে তারা গোটা শহরটাকে বসিয়ে দিলেন। থিতিয়ে গেল আন্দোলন, থেমে গেল না, কিন্তু চলতে লাগলো, ঢিকোতে ঢিকোতেই চলতে লাগলো। এমনকি সেপাই শান্তিরাও এবার বিদ্রোহে সামিল হলো। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে 1946 সালের নৌ বিদ্রোহের কথা। ইংরেজের টনক নড়ে গেছিল যে সেপাই শান্তিরাও আর আমার বাধ্য নয়, এবার মানে মানে এই দেশ ছেড়ে সরে পড়াই ভালো। চলে তো যাবে, কিন্তু যাবার আগে এমন কাঁটা ছড়িয়ে দিয়ে যাবে যা চিরকাল বিঁধতে থাকে বুকের মধ্যে, চিরকাল রক্তক্ষরণ হতে থাকে। সেই জন্যেই দেশ স্বাধীন হলো, কিন্তু তার আগে ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী দাঙ্গা। দেশ স্বাধীন হলো দেশ ভাগের চরম মূল্য দিয়ে। কলকাতার রাস্তা ভরে গেল চালচুলোহীন উদ্বাস্তু মানুষের ভিড়ে, যারা এতদিন যে দেশটাকে নিজের বলে জানতো, হঠাৎ একদিন সকালবেলা তারা জানলো যে সেই দেশটা তাদের দেশই নয়। তাদেরকে ট্রেনে করে, ট্রাকে করে, যাতে করে হোক, পশুর মতো, জীবজন্তুর মতো পাঠিয়ে দেওয়া হলো এপার বাংলায়। কারণ তখন দেশ ভাগ হয়ে গেছে ভারত আর পাকিস্তানে ধর্মের ভিত্তিতে। ইতিহাস নয়, এইখানে শেষ হলো কলকাতার গল্প। দিন যায়, বছর যায়, কেউ বলে শেষ করতে পারে না। তাহলে আমরা কিন্তু একদম শেষ টপিকটায় চলে এসেছি। কেউ বলে শেষ করতে পারে না কলকাতার গল্প। ট্রামের তারে, বাসের চাকায় নিজের গল্প নিজেই বলে যায় কলের কলকাতা। রাস্তায় রাস্তায় আগুনের অক্ষরে ইতিহাস লেখে, আবার নিজেই মুছে দেয়। কলকাতার ইটের পাঁজরে লুকিয়ে আছে ভালোবাসার ঝর্ণা। সে ঝর্ণা কখনো শুকোয় না। যতদিন মানুষ আছে এই শহরে, ততদিন অফুরন্ত এই ভালোবাসার ঝর্ণা। মাঝে মাঝে প্রচণ্ড রাগে ফেটে পড়ে সেই ভালোবাসা। জীর্ণ দালানগুলোর ভিত নড়ে ওঠে, আকাশে বাতাসে ওঠে বজ্রের নিনাদ। যতদিন হাতের সব শিকল ভেঙে না পড়ছে, রাগ শান্ত হবে না কলকাতার। শিয়ালদহ আর বউবাজারের মোড়ে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে নাক বরাবর পশ্চিমে তাকিয়ে কি দেখতে পাও? ধোঁয়াটে দালান ছাড়া আর কিচ্ছু না। কিন্তু কবছর আগেও ঠিক ওইখানে দাঁড়ালে সোজা দেখতে পেতে হলওয়েল মনুমেন্ট, পাথরের খোদাই করা ইংরেজদের মিথ্যে ইতিহাস। কলকাতার মানুষ সেই জাল ইতিহাসকে মাটিতে মিশিয়ে দিয়েছে আন্দোলনের জোয়ারে। কিন্তু আজও ময়দানের পাথরের বহু স্তম্ভে, মনুমেন্টের গায়ে ভারতবাসীর মুখে চুনকালি দেওয়া সাম্রাজ্যবাদের স্তম্ভ বজায় আছে। ক্লাইভ স্ট্রিটের নাম বদলালেও ক্লাইভের বংশধরেরা আজও চক মিলানো বড় বড় দালানে বহাল তবিয়তে বেঁচে আছে। চা বাগান,
চটকল, কয়লার খনি থেকে শুষে খাচ্ছে তারা কালা আদমির রক্ত, আর দেশি দালালরা তাদের এঁটো পাতা চাটছে। কাগজ পড়ি আর রাত্রিরে মাঝে মাঝে উড়োজাহাজের শব্দে ঘুম ভেঙে যায়। যদি যুদ্ধ হয়, বোমার আঘাতে গুঁড়িয়ে যাবে পর দেয়ালের শহর কলকাতা। ধুলোর মধ্যে ধুলো হয়ে যাবে এ শহরের তামাম মানুষ। ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখি, আলোয় আলো হয়ে আছে সারা কলকাতা। শান্তির পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় চলেছে মানুষের বিচিত্র মিছিল। মাথার ওপর উঠছে ঝাঁকে ঝাঁকে সাদা পায়রা। যত তারা এগোচ্ছে দুপাশে মাথা তুলছে নতুন নতুন দালান। চেহারা বদলে গেছে শহরের, চেহারা বদলে গেছে মানুষের। চোখে মুখে উপচে পড়ছে তাদের স্বাস্থ্য। ছোট ছোট ছেলেমেয়েরা হাতে ফুল নিয়ে হাসছে। ঘুম ভেঙে কলকাতাকে বলি, স্বপ্নের সেই সুন্দর দিন চলো এগিয়ে আনি। এইটাই কলকাতার সেই কোনো দিন না ফুরোনো গল্প। মাঝে মাঝে কলকাতা ঝিমিয়ে পড়ে, মাঝে মাঝে তার জনসমুদ্রে জোয়ার লাগে। যতক্ষণ না হাতের সব শিকল ভেঙে পড়ছে ততদিন কলকাতা শহর আন্দোলন চালিয়ে যাবে। যতদিন না স্বপ্নের সেই ভোর আসছে ততদিন কলকাতা শহরের মানুষ হাঁটবে সেই স্বপ্নের ভোরের দিকে। সুভাষ মুখোপাধ্যায়ও তাই এই রচনার শেষে কলকাতাকে বলেন, চলো আমরা সকলে মিলে স্বপ্নের সেই সুন্দর দিন, স্বপ্নের সেই সুন্দর সকাল এগিয়ে আনি, যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে আনি। ক্লিয়ার সবার কাছে? এবারে এখান থেকে তোমরা সবাই জানো যে এমসিকিউ বা এসএকিউ তো আসবে না, আসবে খালি 5 মার্কসের কোয়েশ্চেন। আমি ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা কোয়েশ্চেন তোমাদের জন্য বেছে রেখেছি যেগুলো টেস্ট পেপারে বারবার আসছে। নাম্বার 1, মোনা ঠাকুরের মুখে লেখক কলকাতার কিরূপ গল্প শুনেছিলেন। দুটো জায়গায় ব্র্যাকেট করা রয়েছে, মনে আছে? সেই দুটো জায়গা আমাকে একসঙ্গে আনতে হচ্ছে। নেক্সট দেখো, শহর কলকাতাকে প্রথম দেখে লেখকের বিস্ময় ও মুগ্ধতার পরিচয় দাও। তাহলে প্রথম দেখে বিরক্তি হচ্ছে, ক্রোধ হচ্ছে, রাগ জন্মাচ্ছে, কিন্তু আস্তে আস্তে তিনি শহরটাকে ভালোবেসে ফেলছেন, মুগ্ধ হয়ে পড়ছেন। ফলে রাজনৈতিক আন্দোলনের কথা কিন্তু এখানে একেবারেই আসবে না। 3 নম্বর কোয়েশ্চেন, মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান। কোন গানের কথা বলা হয়েছে? শিকল পরা ছল, মোদের এই শিকল পরা ছল, শিকল পরে শিকল রে তুই করবি রে বিকল, এই গানটার কথা। এবার প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। সেই জেলখানায় যাওয়া, কয়েদিদের দেখা, তারা কিভাবে ভিড় জমাচ্ছে জানলার কাছে, সুভাষচন্দ্র বসুকে চোখের সামনে দেখা, জেল থেকে যখন বেরিয়ে আসছেন তখন ভাবছেন যে এই যে এত এত মানুষ কয়েদি গাড়িতে করে জেলখানায় আসছে, জেলখানায় বন্দি জীবন যাপন করছে, কিসের জন্য, কি পাবে তারা? তখনই তার মনে এই গানটা ভেসে উঠছে যে ছলনা করেই তাদের শিকল পরা, কারণ এই শিকল পরেই ইংরেজদের শিকলকে তারা বিকল করেই ছাড়বে। এইভাবে প্রসঙ্গ উল্লেখ করে সুন্দর করে ব্যাখ্যা করে দেবে। কেমন? আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধে নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো। আমার ক্লাস 12-এর ইতিমধ্যে অনেকগুলো পড়াই দেওয়া হয়ে গেছে, যেগুলো তোমরা প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। কেমন? এবার কারোর যদি কোনো বক্তব্য থাকে, কোনো কোয়ারি থাকে, ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখি। থ্যাংক ইউ এভরিবডি।